না স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেইনি আমি। না স্যার, দেখা যাচ্ছে সরি, না। সরি, শেয়ার মাই স্ক্রিন। হ্যালো। হ্যাঁ দেন। নাও, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। নাও, দেখা নাও, যাচ্ছে নাও। স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, 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 থ্যাংক ইউ। দেখেন, এটা হচ্ছে সেপ্টেম্বর 24, দ্যাট মিনস সেপ্টেম্বর 25 আপনার এক্সাম দিবেন। 24-এ একটা কোশ্চেন, এখানে কোশ্চেন 1 সিএসআর নিয়ে করেছে এখানে। সিএসআর মানে এই চ্যাপ্টার থেকে, আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টার থেকে মূলত এই এই প্রশ্নটা করেছে। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হোপফুলি মডারেটর যারা আছে রাখবে, খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মেকানিজম থেকে তো একটা পাবেন, আর এই সিএসআর থেকে হোপফুলি একটা কোশ্চেন পাবেন। মডারেটর যারা আছে রাখতে পারেন। আচ্ছা, তো এখানে ফার্স্ট কোশ্চেনটা, সিএসআর শুড বি ভলেন্টারি রাদার দ্যান ম্যান্ডেটেড বাই গভর্নমেন্ট রেগুলেশনস। হোয়াট আর দ্য প্রস অ্যান্ড কনস অফ ইচ অ্যাপ্রোচ? গতদিন বলেছিলেন, একজন বলেছিলেন যে আসলে স্যার আপনার শীট বা ম্যাটেরিয়ালসটা এনাফ কিনা। আসলে কোনো শীট বা ম্যাটেরিয়ালসই এনাফ না, বাট এগুলো হচ্ছে আমাদের একটা অক্সিলারি ম্যাটেরিয়াল। এগুলো আমাদেরকে অ্যাসিস্ট করবে, এগুলো হেল্প করবে আমাদেরকে কনসেপ্ট বিল্ড আপের জন্য। ঠিক আছে। তার পাশাপাশি যখনই আমরা মনে করব যে যে জায়গাটা ইনসাফিসিয়েন্ট বা নতুন একটা কিছু আসছে, নাই কোনো বইতে, নাই কোনো শিটে নাই, তখন সেটা আমরা সার্চ করে আরো বই বা অন্য ম্যাটেরিয়াল কালেক্ট করে সেই জিনিসটা আমরা জেনে নেব। ঠিক আছে। তো আমি এটাও বলেছিলাম যে আমার শিট থেকে আসলে হুবহু ওরকম তো হয়তো বা কিছুই পাবেন না, বাট সেখান থেকে অনেক কিছু আপনি যে নলেজটা অ্যাচিভ করবেন সেটা আপনি হয়তোবা সে সেটা নিজের মতো করে আপনি লিখতে পারবেন। একটা আমার একটু দেখতে যে স্টাডি করতে যে একটা জিনিস মনে হয়ে গেল। দেখেন, ফার্স্ট কোশ্চেনটা, সিএচআর শুড বি ভলেন্টারি রাদার দ্যান ম্যান্ডেটেড বাই দ্য গভর্নমেন্ট রেগুলেশন। এটা একটা কোটেশন দিয়েছে। তাই সিএমবি কোশ্চেন গুলো অনেকটা ইলাবোরেটিভ ডেসক্রিপটিভ থাকে, সেক্ষেত্রে হোয়াট হোয়েন এগুলোর দ্বারা প্রশ্নটা কম হয়। তো সেক্ষেত্রে কোশ্চেন ক্যাটাগরি একদিন আমি আলোচনা করেছিলাম, আইসিএমবি মনে হয় আপনাদের সাথে অলরেডি আলোচনা সেটা করেছে, আপনাদেরও মেইলে করেছে কোশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে। তারপরে যদি আমি একটু সময় পাই লাস্ট ক্লাসে আবার একটু আমি আপনাদেরকে সেটাকে রিমাইন্ড করে দেবো। আচ্ছা, তো এখানে সিএচআর শুড বি ভলেন্টারি রাদার দ্যান ম্যান্ডেটেড বাই দ্য গভর্নমেন্ট রেগুলেশন। হোয়াট আর দ্য প্রস এন্ড কনস অফ ইচ অ্যাপ্রোচ? তো দুইটা অ্যাপ্রোচেরই সুবিধা অসুবিধা চেয়েছে। তার মানে একটা অ্যাপ্রোচ হচ্ছে যদি এটা ভলেন্টারি হয় তাহলে তার প্রস এন্ড কনস, আরেকটা হচ্ছে যদি গভর্নমেন্ট রেগুলেশন হয় তাহলে প্রস এন্ড কনস, কোন? বা অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, বা মেরিট ও ডিমেরিটস, এই দুইটা জিনিস চেয়েছে। দেখেন আমরা কত 52 বাজে শুরু করে দিই তাহলে, হ্যাঁ। কর্পোরেট কমিউনিটিস। আচ্ছা, দেখেন আমরা লাস্ট ক্লাসে সিএসআর কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। সিএসআর এর সাথে ভলেন্টারি, দ্যাট ইজ ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস এর একটা কম্পারিজন আমি দেখিয়ে দিয়েছিলাম। তো সিএসআর এর স্কোপটা, আলটিমেটলি সিএসআর কনসেপ্টটা কিভাবে এটা এনলার্জ হয়েছে, কিভাবে আজকের ওয়ার্ল্ডে সিএসআর কে ট্রিট করা হয়, সেখানে দেখেন লাস্ট একটা সেন্টেন্স, CSR is no longer optional. It is necessary for long-term sustainability and success. আপনার এই কোশ্চেনটা ইন দ্য ফিউচার এরকম হতে পারে, সিএচআর শুড বি ভলেন্টারি রাদার দ্যান ম্যান্ডেটেড বাই দ্য গভর্নমেন্ট রেগুলেশন, এক্সপ্লেইন। অথবা ডু ইউ এগ্রি? ইফ এগ্রি, ওয়াই? ইফ ইউ ডো নট এগ্রি, ওয়াই? হোয়াই অর হোয়াই নট? এইভাবে কোশ্চেনটা হতে পারতো। তো এখানে জাস্ট প্রস এন্ড কনসটা দিয়েছে যে আসলে ভলেন্টারি হলে কি, আর গভর্নমেন্ট রেগুলেশন যদি থাকে সিএচআর করতে হবে। হ্যাঁ, যদি ম্যান্ডেটরি করে দেয়া হয় গভর্নমেন্ট দ্বারা তাহলে তার সুবিধা অসুবিধাটা কি? তো আলটিমেটলি দেখেন এখানে লাস্ট ল্যাঙ্গুয়েজটা এরকম, সিএসআর ইজ নো লঙ্গার অপশনাল, ইট ইজ নেসেসারি ফর লং টার্ম সাস্টেনেবিলিটি এন্ড সাকসেস। তো দুইটা মেথডেরই কিছু সুবিধা অসুবিধা আছে, বাট আলটিমেটলি আপনার সিএচআর হচ্ছে যে গভর্নমেন্টের ম্যান্ডেটরি, বা গভর্নমেন্ট যদি অবলাইজ করে দেয়, গভর্নমেন্ট যদি এটাকে
আপনার হচ্ছে যে নিয়ম করে দেয়, ফ্রেমওয়ার্ক করে দেয় যে সিএসআর করতে হবে, এইভাবে করতে হবে সিএসআর করে, তাহলেই অর্গানাইজেশনাল এর সাস্টেনেবিলিটিকে এনশিওর করবে, লং টার্ম সাস্টেনেবিলিটিকে এনশিওর করবে। আলটিমেটলি সিএসআর কনসেপ্টটা আমরা কি নিয়েছিলাম? সিএসআর হচ্ছে যে আসলে ব্যালেন্স প্রফিট মেকিং উইথ সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি। যে অর্গানাইজেশন প্রফিট করবে সেটা ব্যালেন্স করে, হ্যালো তার সাথে ব্যালেন্স করে সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি পারফর্ম করে তারা সেই প্রফিট মেকিংটা করবে, শুধুমাত্র প্রফিট মেকিং করবে না। ঠিক আছে? তো ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা বলি যে একদম ব্লাড এক্সপ্লয়টিং, মানে রক্তচোষা বলি, বলে থাকি। তো তারা সোসাইটি আর এনভায়রনমেন্টের প্রতি তাদের কোনো, তারা শুধু প্রফিট জেনারেট করতো, প্রফিটটা তারা উইথড্র করে নিত। তো তারই প্রেক্ষিতে আমরা সেগুলো বলতাম। এখনো যে অর্গানাইজেশন গুলো শুধু প্রফিট নিয়ে যায় তাদেরকে আমরা শুধু সেগুলোই বলি। কিন্তু সিএসআর অ্যাক্টিভিটিসটাকে আপনাকে ব্যালেন্স করবো প্রফিট মেকিং এর সাথে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি মেইনটেইনের সাথে। তো সেই কনসেপ্টে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি সিএসআর হচ্ছে একটা বিজনেস অ্যাক্টিভিটিস বা অ্যাপ্রোচ যেটা আপনার সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটিকে এনশিওর করবে সিএসআর অ্যাক্টিভিটিস এর মধ্যে। তো সেখানে আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি কি স্টেক হোল্ডার কারা সিএসআর এর সাথে, হ্যাঁ, তারপরে কি কি ফ্যাক্টর আমার সিএসআর কে হচ্ছে যে ইনফ্লুয়েন্স করে। তো সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো আমরা যদি সেগুলো দেখি তাহলে আমরা আনসার করতে পারবো। দেখি আর সিএসআর নিয়ে কি কোশ্চেন হচ্ছে। ইভালুয়েট দ্য রোল অফ সিএসআর ইন রিস্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, সিএসআর আমার রিস্ক ম্যানেজমেন্ট, এটা আমরা এখনো পড়িনি। আচ্ছা, আরেকটা হচ্ছে হাউ ক্যান কোম্পানিজ এনশিওর ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি ইন দেয়ার সিএসআর রিপোর্টিং টু বিল্ড স্টেক হোল্ডার ট্রাস্ট। দেখেন এইটুকু আমরা চিন্তা করতে পারি কিনা যে সিএসআর অ্যাক্টিভিটিস আমার ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ, কিভাবে এনশিওর করবে, যার দ্বারা আমার স্টেক হোল্ডার ট্রাস্টকে বাড়ানো যাবে। যারা স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার কারা, কি স্টেক হোল্ডার কারা, আমরা যে পড়ে আসছি কি স্টেক হোল্ডার কারা ছিল, স্টেক করেছিলাম না? হোল্ডার বলতে আমরা এমপ্লয়ি, কোম্পানির এমপ্লয়ি শেয়ার কি হোল্ডার। স্টেক হোল্ডার অফ সিএসআর? ফার্স্ট অফ অল আমরা বলেছিলাম এমপ্লয়ি। এমপ্লয়ি, কাস্টমার, ক্লায়েন্ট, হ্যাঁ, ক্রেডিটর্স, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, ইনভেস্টরস, ইনভেস্টর্স, গভর্নমেন্ট, তাই না, গভর্নমেন্ট নিজেও কিন্তু। রেগুলেটরি বডিজ। এখন এদের এদের ট্রাস্ট আপনার অর্গানাইজেশনে কিভাবে বাড়াবেন? ঠিক আছে, এদের ট্রাস্ট কিভাবে বাড়াবেন? এখন যদি আপনার, তাহলে দেখেন মানে জাস্ট ক্লাস, মানে এই চ্যাপ্টারটা শেষ করলে আরো জিনিস, মানে আজকে কিছু ইস্যু আছে সেগুলো করলে ক্লিয়ার হবে। তারপর আমি একটু বলছি যে একটু আপনি থিঙ্কিং করেন যে আপনার এমপ্লয়ি ট্রাস্ট কিভাবে বাড়াবেন। ঠিক আছে, কাস্টমার ট্রাস্ট কিভাবে বাড়াবেন, ইনভেস্টরের ট্রাস্ট কিভাবে বাড়াবেন। এখন আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো রিপোর্টিং প্র্যাকটিস করেন তাহলে ইনভেস্টর এন্ড শেয়ার হোল্ডারের ট্রাস্ট বাড়বে কি বাড়বে না? অবশ্যই বাড়বে। অবশ্যই বাড়বে। তারপর হচ্ছে আপনার ডিসক্লোজার যদি এরকম হয় যে আপনি একদম ফুল ডিসক্লোজ করেছেন, আপনার যা আছে, আপনার যদি কোনো থ্রেট থাকে, আপনার যদি কোনো উইকনেস থাকে, আপনার যদি স্ট্রেংথ থাকে, আপনার অপরচুনিটি থাকে, রিস্ক থাকে, মানে অল দ্য ফ্যাক্টরস হোয়াট ইউ উড লাইক টু রিলেটেড টু convey the trust of the investor and the shareholder, then you can include in your annual report. ঠিক আছে? তো এইভাবেই কিন্তু হবে। তারপর হচ্ছে কি আপনার কোনো টেকনোলজি, আপনি কোনো মডার্ন টেকনোলজি ইউজ করে আপনার আপনার যদি সাস্টেনেবিলিটি একটা অর্গানাইজেশনের যদি এনহ্যান্স করতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে যে ইস্যুগুলো আছে আমাদের, আজকে আমরা সেগুলো পড়বো, এনভায়রনমেন্টাল, সোশ্যাল এন্ড গভর্নেন্স, এগুলো আমরা নিয়ে পড়বো। তো এগুলোকে কিভাবে আপনি রিপোর্টিং এর মধ্যে নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাস্ট গুলো বাড়বে। তো এভাবে আমরা করতে পারি যে ইনক্লুশন, আমরা কমিউনিটিকে যদি ইনক্লুড করতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, তাহলে ট্রাস্ট আমাদের বাড়বে। কিন্তু অর্গানাইজেশনাল কিন্তু ট্রাস্ট বাড়বে। তো এখন হুবহু আপনি ওইভাবে কোনো আনসার কোথাও পাবেন না, বাট হচ্ছে যে আপনি যদি স্টাডিটা যদি থাকে, আপনার কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, আপনার উইদিন দ্য লাইট অফ ইউর স্টাডি, দেন ইউ উইল বি এবল টু আনসার, আই থিঙ্ক। যেমন আপনি যদি একটা থার্ড পার্টি অডিট করেন, একটা অর্গানাইজেশন থার্ড পার্টি অডিট করছেন,
একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট করছেন, তাহলে আপনার অর্গানাইজেশনের অ্যাকসেপ্টেন্স বাড়বে কিনা, আপনার অর্গানাইজেশনের ট্রাস্ট বাড়বে কিনা সোসাইটির কাছে? ডেফিনেটলি। ঠিক আছে, আপনি মডার্ন টেকনোলজি ইউজ করেন রিয়েল টাইম ট্রান্সপারেন্সির জন্য, আপনি স্টেক হোল্ডারদেরকে ম্যাটেরিয়ালিটি অ্যাসেসমেন্টের মধ্যে যদি এনগেজ করা যায়, ম্যাটেরিয়ালিটি শব্দটা এর আগে আমরা কিন্তু একটু দেখেছিলাম, এগুলা প্রায়শই পাবেন, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, এটা ভালো করে বুঝে নেবেন। এনগেজ স্টেক হোল্ডার ইন ম্যাটেরিয়ালিটি অ্যাসেসমেন্ট, যে কোন ইনফরমেশনটা ম্যাটেরিয়াল, সেইটার ক্ষেত্রে যদি স্টেক হোল্ডারদেরকে আপনি এনগেজ করতে পারেন, আপনি আপনি এজ এ ম্যানেজমেন্ট বা হিসেবে না, আপনি এক্সিকিউটিভ হিসেবে না, আপনি এখানে স্টেক হোল্ডারদেরকে এনগেজ করবেন। আপনি মনে করতে পারেন যে 100 টাকা এটা ম্যাটেরিয়াল না, বাট আপনার স্টেক হোল্ডার মনে করতে পারে 100 টাকা ম্যাটেরিয়াল। সো তাদেরকে যদি আপনি এনগেজ করতে পারেন, সুতরাং তাদের ট্রাস্ট আপনার অর্গানাইজেশনে পারবে। আরেকটা বলেছিলাম যে বোথ সাকসেস এন্ড ফেইলিওর, আপনার অর্গানাইজেশনের সাকসেস ফেইলিওর যদি ডিসক্লোজ করতে পারেন, তাহলেও আপনার অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। Align CSR with executive compensation, publish detailed accessible report, আপনি যত রিপোর্টেবল হবেন, হ্যাঁ, উইথ হিউজ ইনফরমেশন, দেন আপনার অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। ইন দ্যাট ওয়ে উই ক্যান প্রোভাইড আওয়ার আনসার। তারপর আর যেগুলো আছে এগুলো আমাদের একটু পড়তে হবে, এটা তো আমরা পড়িনি। ডিসকাস হাউ ইন্টিগ্রেটিং এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ESG factors into corporate governance framework can help companies address stakeholder demands for sustainable and socially responsible practice. কোশ্চেন গুলোকে খুব মানে অনেক একটু বড় মনে হলেও এগুলোকে মানে এটা অনেকের জন্য এটা নাও হতে পারে, বাট কিছু কিছুর জন্য খুব হেল্পফুল হতে পারে। আমি একটু বলে দেই, এই কোশ্চেন গুলোকে ছোট করে ফেলবেন, নিজের মতো করে একটু ভেঙে ফেলবেন। যেমন ডিসকাস হাউ ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেটিং দ্যাট মিনস ESG, এগুলোকে বাদ দিয়ে দিলেন আপনি, এগুলো বাদ। ডিসকাস হাউ ESG ফ্যাক্টর ইনটু কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ক্যান হেল্প, তার মানে ESG ফ্যাক্টর ক্যান হেল্প কর্পোরেট গভর্নেন্স টু অ্যাড্রেস স্টেক হোল্ডার ডিমান্ড, স্টেক হোল্ডাররা কি চাচ্ছে, তাদের তাদের ডিমান্ড কি করতে পারে, অ্যাড্রেস হতে পারে কোথায়, কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্কে, যেটা সাস্টেনেবল অ্যান্ড সোশ্যালি রেসপন্সিবল প্র্যাকটিস। আমরা এগুলো একটু দেখবো আজকে, এই জিনিসগুলো বাদ আছে তো, তো এগুলো দেখলো তো কোশ্চেন গুলোকে একটু মানে বোঝার জন্য ছোট করে ফেলবেন, তাহলে খুব প্রিসাইজলি আপনি কোশ্চেনটাকে বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনার একটু বড় সেন্টেন্স হওয়ার কারণে আপনার মূল জিনিসটাকে হারিয়ে ফেলতে পারেন। Environment, social governance, requirements. আচ্ছা, আজকে আমরা শুরু করব কর্পোরেট সাস্টেনেবিলিটি। কর্পোরেট সাস্টেনেবিলিটি স্যার আজান হচ্ছে, যদি একটু বিরতি দিতেন ভালো হতো স্যার। নমস্কার। আচ্ছা, একটু মিউট মিউট করে রাখেন, আমরা সবাই একটু মিউট করে থাকি, তাহলে ভালো হয় ক্লাস কন্ডাকশনের জন্য। আচ্ছা, কর্পোরেট সাস্টেনেবিলিটি, এইটা CSR এর মধ্যে আলোচনায় কেন আসছে এটা আমাদের আরেকটু ক্লিয়ার হবে, আমরা যত একটু সামনের দিকে যাব তত ক্লিয়ার হবে। আমি এর আগে ডেফিনেশনে দেখলাম যে আপনার CSR টাকে ব্যালেন্স করবে কি প্রফিট মেকিং এর সাথে, আর কি এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই দুইটা। তাহলে সোশ্যাল রেসপন্সিবিলিটি আর এনভায়রনমেন্ট রেসপন্সিবিলিটি, এইটাকে CSR কি করবে, ফোকাস করবে, কনসিডার করবে। আচ্ছা, তো এখন এনভায়রনমেন্ট রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এইটা কনসিডার করলে অর্গানাইজেশনে কি হবে, অর্গানাইজেশনের লং টার্ম ভ্যালু ক্রিয়েশন হবে, অর্গানাইজেশনের লং টার্ম ভ্যালু ক্রিয়েশন হবে। লং টার্ম যদি ভ্যালু ক্রিয়েশন হয়, তাহলে অর্গানাইজেশন লং টার্ম সাস্টেইন করবে। এটাই হচ্ছে কর্পোরেট সাস্টেনেবিলিটি। তার মানে কর্পোরেট সাস্টেনেবিলিটি কনসেপ্ট আমার CSR কনসেপ্ট থেকে আসছে, এই কারণেই এই বিষয়টা এই জায়গার সাথে যুক্ত। কর্পোরেট সাস্টেনেবিলিটি এখানে ডেফিনেশনটা এভাবে আছে, এটা একটা বিজনেস অ্যাপ্রোচ। CSR কি একটা বিজনেস, কি বলা চলে, বিজনেস অ্যাপ্রোচ বা পলিসি বা বিজনেস অ্যাক্টিভিটি বা কি স্ট্র্যাটেজিক পলিসি আমরা বলতে পারি। ঠিক আছে, তো দ্যাট ফোকাসেস অন লং টার্ম ভ্যালু ক্রিয়েশন। কিভাবে লং টার্ম ভ্যালু ক্রিয়েশন হবে? ইফ ইউ ইন্টিগ্রেট ইকোনমি,
সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই তিনটা ESE, এখানে আমরা যদি বলি সংক্ষেপে ইকোনমি, সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই তিনটাকে যদি ইন্টিগ্রেট করতে পারি দেন আমাদের লং টার্ম ভ্যালু ক্রিয়েশন হবে। Into business operation, it ensures that a company operate ethically, efficiently, and responsibly, balancing profit making with sustainability and stakeholder well-being. Ultimately, যে মেইন যে আইডিয়া যে আমার সাস্টেনেবিলিটি লং টার্ম বিজনেস সাস্টেনেবিলিটি কে মিন করে, তার মানে শর্ট টার্ম ফিনান্সিয়াল গেইন কে সে আলটিমেটলি কনসিডার করে না, ইভেন সে এনশিওর করে thrive in the long run while benefiting society and the environment. So, corporate sustainability, it is important in respect of business growth and competitive advantages. How? If a corporation is sustainable, then it can attract investor, customer, and employee. Definitely. আপনারা এখানে মোস্ট অফ ইউ হচ্ছেন সার্ভিস হোল্ডার, আপনারা দেখে থাকবেন যে যখন দুইটা জবের অফার পাবেন তখন একটাকে তো চুজ করতে হবে। তো চুজিং ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া অবশ্যই রাখেন যে অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি কেমন, মানে হচ্ছে লং রানে, মানে নিউলি বর্ন অর্গানাইজেশন আর হচ্ছে একটা ওল্ড অর্গানাইজেশন, ইভেন কনসিস্টেন্টলি দে আর পারফর্মিং ফ্রম ইয়ার আফটার ইয়ার। ডেফিনেটলি আপনি দেখবেন যে না এই অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি ভালো, তাহলে এখানে স্যালারি একটু কম হলেও, বেনিফিট একটু কম হলেও আমার জব সিকিউরিটি আছে, সো দেয়ারফর আমি এই অর্গানাইজেশনে জয়েন করব। তাহলে কর্পোরেট সাস্টেনেবিলিটি আপনার কিন্তু এমপ্লয়িকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, সেম ওয়ে ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করবে, কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে। এই জিনিসগুলো কিন্তু আমি সিএসআর অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কিন্তু আমরা পড়ে আসছি, ঠিক আছে। Long-term success definitely depends on efficient operation and innovation. So, then second one, risk management and compliance. Corporate sustainability also reduces risks related to climate change, legal issue, and supply chain disruption. যে আপনার কখন কর্পোরেট সাস্টেনেবিলিটি এনশিওর করবে, যখন আপনি ক্লাইমেট চেঞ্জের রিস্ককে রিডিউস করতে পারবেন, ঠিক আছে। লিগাল ইস্যু যদি কোনো রিস্ক ক্রিয়েট হয় সেটাকে আপনার মিটিগেট করতে পারবেন। সাপ্লাই চেইনের যদি কোনো চেঞ্জ আসে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, হ্যাঁ, সেখানে ডিসরাপশনের যদি হয় কোনো কারণে, সেই রিস্ক গুলো আপনি কেন কি করতে পারেন, কমাতে পারেন। ইট অলসো হেল্পস বিজনেস কমপ্লাই উইথ গভর্নমেন্ট রেগুলেশন এন্ড সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড। Corporate sustainability also ensures brand reputation and customer loyalty. Consumers prefer environmentally friendly and socially responsible brand. হ্যাঁ, আমরা এজ এ কনজিউমার হিসেবে আমরা যে অর্গানাইজেশন গুলো ইকো ফ্রেন্ডলি যেগুলো আমরা বলে থাকি, বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা সোশ্যালি রেসপন্সিবল, তাদের প্রোডাক্ট আমরা ইউজ করতে খুব কমফোর্ট ফিল করি বা পারচেজ করি। এটা আলটিমেটলি কি কর্পোরেট ইমেজ, আমাদের যে যত ধরনের স্টেক হোল্ডার আছে তাদের ট্রাস্টকে কি করে, ইমপ্রুভ করে, যদি কর্পোরেট সাস্টেনেবিলিটি যদি থাকে। এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি, এ স্ট্রং সাস্টেনেবিলিটি কালচার ইমপ্রুভস এমপ্লয়ি এনগেজমেন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেস এথিক্স, যেগুলো আমরা এর আগে দেখে আসছিলাম যে যদি ডাইভার্সিটি থাকে, ফেয়ার ওয়েজ থাকে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে, তাই এগুলো আলটিমেটলি কিন্তু এমপ্লয়ীদেরকে কি করে, অ্যাট্রাক্ট করে। এমপ্লয়ি স্যাটিসফাইড হয়, তাহলে আমার এই কর্পোরেট সাস্টেনেবিলিটি এনশিওর হয়। লাস্ট ওয়ান, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখেন এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় রেগুলেটরি অথরিটির কিন্তু অব্লিগেশন থাকে, ম্যান্ডেটরি থাকে কোনো ইস্যুটা, তো সেগুলোকে আমার কর্পোরেট সাস্টেনেবিলিটি হতে গেলে এগুলো আমার কি করতে হবে,
ফোকাস করতে হবে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। আলটিমেটলি কর্পোরেট সাস্টেনেবিলিটির পিলার আমরা পড়ে আসছি, ট্রিপল বটম লাইনে যে তিনটা জিনিস আমরা পড়ে আসছি, যে প্রফিট, পিপল অ্যান্ড প্ল্যানেট। তো এই তিনটা জিনিসই হচ্ছে কর্পোরেট সাস্টেনেবিলিটির মেইন পিলার। এই তিনটা জিনিসকে যদি হ্যান্ডেল করা যায়, মেনটেন করা যায়, এই তিনটা বিষয়টাকে যদি কনসিডার করা যায়, তাহলে আমাদের কর্পোরেট সাস্টেনেবিলিটি এনশিওর হবে। And তিনটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে প্রফিট। তো প্রফিট হচ্ছে কি, লং টার্ম প্রফিটেবিলিটিকে ফোকাস করতে হবে, অ্যান্ড ফিনান্সিয়াল কোনো রেজিলেন্স এনশিওর করতে হবে। দেন ইনভেস্টিং ইন ইনোভেশন, ইফিসিয়েন্সি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। দেখেন, একটা অর্গানাইজেশন প্রফিটেবল হতে গেলে তাকে ইফিশিয়েন্ট হতে হবে, কোনো অল্টারনেটিভ নেই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাকে ইনোভেটিভ হতে হবে, অ্যান্ড অলসো রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে করতে হবে, তাহলেই সেই অর্গানাইজেশনটা প্রফিটেবল হবে। তারপর আরো কিছু ইস্যু আছে, যে ইথিক্যাল বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স যদি কমপ্লাই করা হয়, তাহলে তার প্রফিটেবিলিটি বাড়বে। এইটা আপনার ইকোনমিক সাস্টেনেবিলিটি দেবে। তাহলে ইকোনমিক সাস্টেনেবিলিটি, সোশ্যাল সাস্টেনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এটাই আপনার কর্পোরেট সাস্টেনেবিলিটিকে এনশিওর করবে। তাহলে এই তিনটা পিলারের উপর দাঁড়িয়ে আছে আমাদের কর্পোরেট সাস্টেনেবিলিটি। সোশ্যাল সাস্টেনেবিলিটির মধ্যে কি, যে সোসাইটির যারা সোসাইটির পার্ট স্পেশালি হচ্ছে পিপল নিয়ে হচ্ছে সোসাইটি। তা পিপলের মধ্যে একটু যদি আপনি সেগ্রিগেট করেন, ফার্স্ট অফ অল আপনি এমপ্লয়ি, দেন ডাইরেক্ট জেনারেল পিপলকে যদি মিন করতে পারেন, আপনি কাস্টমারকে মিন করতে পারেন। ঠিক আছে, তো সুতরাং আপনার এমপ্লয়ীদের জন্য কি করতে হবে, আপনার জেনারেল পিপলের জন্য কি করতে পারেন, আপনার কাস্টমারদের জন্য কি করতে পারেন, এগুলো আপনার সোশ্যাল সাস্টেনেবিলিটিকে এনশিওর করবে। আমরা আজকে একটা রিপোর্ট দেখবো যে কিভাবে আসলে কর্পোরেট সাস্টেনেবিলিটি রিপোর্টিং হয়ে থাকে। লাস্ট ওয়ান হচ্ছে এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি। আপনার এনভায়রনমেন্টের জন্য আপনার অ্যাক্টিভিটিস কি, আপনি কার্বন ইমিশন যে পরিমাণ করছেন সেটা কি কমানোর কোনো প্ল্যান আছে কিনা, বা কমাচ্ছেন কিনা, বা কমালে কিভাবে কমাচ্ছেন। এনার্জি কনজাম্পশনকে আপনি কমাচ্ছেন কিনা, বা রিনিউয়েবল এনার্জি কি আপনি ইউজ করছেন কিনা। ওয়াটার ইউজেস এর ক্ষেত্রে আপনি ইকোনমি হচ্ছেন কিনা, এটা আপনার কোনো টার্গেট আছে কিনা যে ইন দ্য ফিউচারে আপনি ওয়াটার ইউজেস কে কমাবেন। যদি ওয়াটার ইউজেস করতে হয়, আপনি ন্যাচারাল ওয়াটার ইউজেস করবেন। ইমপ্লিমেন্টিং গ্রিন সাপ্লাই চেইন অ্যান্ড সার্কুলার ইকোনমি মডেল। হ্যাঁ, এখন এই ইকোনমিক সাস্টেনেবিলিটি এনশিওর করার জন্য আপনাকে সার্কুলার ইকোনমি মডেল ইউজ করতে পারেন। সার্কুলার ইকোনমি মডেল কি? সার্কুলার ইকোনমি বেসিক্যালি এনকারেজ দ্য কাস্টমার্স to repair, to reuse and recycle the product. সার্কুলার ইকোনমি অলওয়েজ কাস্টমারদেরকে এনকারেজ করে যে আপনার হচ্ছে যে একটা প্রোডাক্ট আপনি ইউজ করতে করতে নষ্ট হয়েছে, সেটা আপনি মানে ফেলে না দিয়ে সেই প্রোডাক্টটা আপনি রিপেয়ার করে ইউজ করেন। সার্কুলার ইকোনমি বলছে যে আপনার প্রোডাক্টটা রিসাইক্লিং এ হেল্প করেন। আপনার প্রোডাক্টটা যেখানে সেখানে না ফেলে আপনার প্রোডাক্টটা যেখানে রিসাইক্লিং হয় সেখানে আপনি দেন। অনেক সময় অনেক অর্গানাইজেশন কিন্তু বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নেয়, যে প্রোডাক্ট ইউজের পর প্রোডাক্টের যে প্যাকেজটা আছে, মানে প্যাকেটটা আছে, সে প্যাকেজিং বা প্যাকেটটা যদি আবার কোম্পানিকে রিটার্ন দেন, তো ইন দ্যাট কেস তারা একটা আপনাকে রিওয়ার্ড পয়েন্ট দেবে, বা আপনাকে একটা ভ্যালু দেবে, যেটা আফটার সার্টেন টাইম একটা অ্যামাউন্ট দাঁড়াবে, সেটার দ্বারা আপনি আবার রিপারচেস করতে পারবেন। তো এটাকে এনকারেজ করা, যে আপনার প্রোডাক্ট ইউজের পর প্রোডাক্টের যে বক্স আছে, যে প্যাকেজ আছে, সেই প্যাকেজটাকে রিসাইক্লিং এর জন্য ইউজ করা, এইটা হচ্ছে সার্কুলার ইকোনমির বৈশিষ্ট্যটা। স্যার একটু একটা কথা বলতাম। এই জিনিসটা স্যার আমি ইউটিউবে দেখেছি যে বাইরের দেশে বোতল, ওই আমাদের যেরকম স্যার ওই যে ডেবিট কার্ডের মেশিন, এরকম মেশিনের ভিতরে বোতল দিয়ে দিলে ওরা ইউরো দিচ্ছে, এরকম সিস্টেম দেখেছি স্যার এই ইউটিউবে। হ্যাঁ, এটা হচ্ছে সার্কুলার ইকোনমির, ওইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। সার্কুলার ইকোনমি ঠিক ওরকম করছে। ঠিক আছে, আমাদের দেশেও দেখবেন যে এই যে স্বপ্ন সুপার শপ,
তারা কিন্তু পাটের ব্যাগ চালু করেছে, ব্যাগের প্রাইস ধরছে, ইভেন তারা এনকারেজ করছে যে আপনি ব্যাগটা রেগুলারলি নিয়ে আসেন, আপনি ব্যাগটা রিইউজ করেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সার্কুলার ইকোনমি মডেল। তো এগুলো কি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনার এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি এনশিওর হবে। দেন এখানে আরেকটা বলা হয়েছে যে গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যদি কোনো এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড থাকে সেটা আপনি অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন টেসলা কি করেছে, প্রমোট ক্লিন এনার্জি থ্রু ইলেকট্রিক ভেহিকলস এন্ড সোলার পাওয়ার, এর আগের দিনও বলেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, একদম শেয়ার করলেন আপনার এক্সপিরিয়েন্সটা। এখন এই হচ্ছে তিনটা পিলার যার উপর আমার কর্পোরেট সাস্টেনেবিলিটি ডিপেন্ড করবে। একটা হচ্ছে ইকোনমিক সাস্টেনেবিলিটি, সোশ্যাল সাস্টেনেবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এখন এগুলোর মধ্যে এগুলো আরেকটু ডিটেইল করে বলা আছে, এগুলো আপনারা একটু পড়বেন, আমি একটু আলোচনা করছি, যদি প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা, এখন এই কর্পোরেট সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি আপনি এগুলো কিভাবে নিতে পারেন, এই স্ট্র্যাটেজিটা স্যার গ্রিন সাপ্লাই অর্গানাইজেশন, যদি বলতেন, সরি সরি গ্রিন সাপ্লাই চেইনস। হ্যাঁ হ্যাঁ, সাপ্লাই চেইন নিয়ে এখন আমরা দেখবো, এখনই আমি বলবো। সাপ্লাই চেইনটা বললেন না, গ্রিন সাপ্লাই চেইন বললেন, সরি গ্রিন সাপ্লাই চেইন, হ্যাঁ এখনই বলবো। এই যে কর্পোরেট সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি, এখন এই কর্পোরেট সাস্টেনেবিলিটি কি স্ট্র্যাটেজি আপনি নিতে পারেন আপনার অর্গানাইজেশনে, যেটা আপনি কর্পোরেট সাস্টেনেবিলিটিকে এনশিওর করবে, কি কি স্ট্র্যাটেজি নিতে পারেন। তো প্রথমে নিতে পারেন আপনি গ্রিন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অথবা এটাকে গ্রিন সাপ্লাই চেইন না বলে, গ্রিনটা হচ্ছে একটা ছোট টার্ম, এটাকে ব্রডার টার্মে বলতে পারেন সাস্টেনেবল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, সাস্টেনেবল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা আপনার একটা কর্পোরেট সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি হতে পারে। ঠিক আছে, কিভাবে, আপনার যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, এইটাকে আপনার যে প্রোডাক্ট গুলো প্রকিউর করছেন, সোর্সিং করছেন, সেটা যদি একটু ইথিক্যাল সোর্সিং করেন, ইথিক্যাল সোর্সিং আই মিন লিগাল প্রোডাক্ট, আই মিন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা এমন ভাবে বিল্ড আপ করেছেন যেখানে ওয়েস্ট রিডাকশন হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে না, ওয়েস্টেজ আগে যে পরিমাণ হতো তার চেয়ে এখন কম হচ্ছে। সেখানে আপনি একটা টার্গেট সেট করে দিয়েছেন যে নেক্সট 2030-তে আমরা জিরো রিডাকশনে চলে যাব, জিরো ওয়েস্ট রিডাকশনে চলে যাব। একইভাবে আপনার যারা সাপ্লায়ার আছে, সাপ্লায়ারদেরকে আপনি কোনো দিতে পারেন, এনকারেজ করতে পারেন। কিভাবে এনকারেজ করতে পারেন, যারা 100% কমপ্লায়েন্স সাপ্লায়ার আছে তাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট গুলো নিতে পারেন। যে সাপ্লায়ার গুলো ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ফলো করে, যে সাপ্লায়ার গুলো আপনার হচ্ছে একইভাবে ওই কর্পোরেট সাস্টেনেবিলিটির যে তিনটা পিলার আছে, তিনটা পিলারকে এনশিওর করে, তাদের কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিবেন। তখনই আপনার অর্গানাইজেশনের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে সেটা সাস্টেনেবল হতে পারে। তো সেটাই এই যে গ্রিন সাপ্লাই চেইন হচ্ছে যে আপনি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট আপনার ইউজ করতে পারেন। ইভেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে আপনার কোনো টেকনোলজি ইউজ করতে পারেন। ঠিক আছে, তো টেকনোলজি ইউজ করে আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা করতে পারেন। তো এইভাবে আপনার কর্পোরেট সাস্টেনেবিলিটি এনশিওর করতে পারেন। রিনিউয়েবল এনার্জি অ্যান্ড কার্বন নিউট্রালিটি, হ্যাঁ রিনিউয়েবল এনার্জি এটা আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে। সেটা হচ্ছে আপনার সোলারে ট্রানজিশনে আপনি চলে যেতে পারেন, ওয়াইন্ডে যেতে পারেন, গ্রিন এনার্জি সলিউশনে চলে যেতে পারেন। এক কথায় রিনিউয়েবল এনার্জিতে আপনি যদি চলে যান, তাহলে হচ্ছে আপনার যে এই ন্যাচারাল এনার্জি যেটা আছে, মানে সেটাকে আপনার ডিভাস্টেটিং হবে না, কনজিউম হবে না। হুম, তারপর সার্কুলার ইকোনমি অ্যাপ্রোচ বলেছি, রিসাইক্লিং, রিইউজিং, রিডিউসিং ওয়াস্ট। ইএসজি ইন্টিগ্রেশন, অ্যালাইনিং বিজনেস স্ট্র্যাটেজি উইথ ইএসজি রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, এই রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা আমরা এখনো দেখি নাই, দেখবো। হুম, এই তিনটাকে যদি ইন্টিগ্রেট করতে পারেন, এটাও আমার কর্পোরেট সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি। স্টেক হোল্ডার এনগেজমেন্ট, হ্যাঁ আপনার কর্পোরেট সাস্টেনেবিলিটি এনশিওর করতে গেলে আমি এর আগেও বলেছি যে স্টেক হোল্ডার এনগেজমেন্ট যদি করা যায়, যারা স্টেক হোল্ডার আছে, আপনি ইনভেস্টর যারা আছে, কনজিউমার যারা আছে, কাস্টমার যারা আছে, আপনার হচ্ছে যে ক্রেডিটর যারা আছে, সাপ্লায়ার যারা আছে, তাদেরকে যদি আপনি এনগেজ করেন, ইভেন তাদের কাছে যদি আপনার রিপোর্টেবল হন, ভেরি ট্রান্সপারেন্ট রিপোর্টেবল, তাহলেই আপনার এটা একটা স্ট্র্যাটেজি যার দ্বারা আপনি কর্পোরেট সাস্টেনেবিলিটি এনশিওর করতে পারবেন আপনার অর্গানাইজেশন।
আচ্ছা, এখন কর্পোরেট সাস্টেনেবিলিটি কনসেপ্টটা আমরা একটু শেয়ার করলাম। দেন এখন সাস্টেনেবিলিটি রিপোর্টিং, আপনার যে সাস্টেনেবিলিটি আছে এটা আপনি স্টেক হোল্ডারকে রিপোর্ট করতে হবে। দেখেন, তাহলে রিপোর্টিং কি কি করবেন, মানে মানে কোন বিষয়গুলো করবেন? আমার সাস্টেনেবিলিটির যে ফ্যাক্টর গুলো আছে, আমার সাস্টেনেবিলিটির যে মানে পিলার গুলো আছে, সেগুলো রিপোর্ট করতে হবে। দেখেন আলটিমেটলি কি বলছে, সাস্টেনেবিলিটি রিপোর্টিং ইজ দ্য প্রসেস অফ ডিসক্লোজিং কোম্পানিজ এনভায়রনমেন্টাল, সোশ্যাল এন্ড গভর্নেন্স পারফরমেন্স টু স্টেক হোল্ডার। অ্যাকচুয়ালি সাস্টেনেবিলিটি রিপোর্টিং, এটাকে ফিনান্সিয়াল এন্ড নন ফিনান্সিয়াল বোথ রিপোর্টিং, এটা একটা, ঠিক আছে? তো সেখানে কোম্পানির এনভায়রনমেন্ট, সোশ্যাল এন্ড গভর্নেন্স পারফরমেন্স, এটা স্টেক হোল্ডারের কাছে আপনাকে ডিসক্লোজ করতে হবে। ইভেন ইট উইল এনশিওর your transparency, your accountability and trust between business and the stakeholder. আপনি যত বেশি মানে ডিসক্লোজড হবেন, তত আপনার অ্যাকসেপ্টেন্স বাড়বে, তত আপনার ট্রাস্ট বাড়বে আপনার অর্গানাইজেশনের উপর। কাদের? আপনার স্টেক হোল্ডারদের। আর যখনই ট্রাস্ট বাড়বে, তখন আপনি তত কি করতে পারবেন? সাস্টেইন করতে পারবেন। ইএসজি স্ট্যান্ডার্ডস, ইএসজি স্ট্যান্ডার্ড গুলো, স্ট্যান্ডার্ড যে কোনো স্ট্যান্ডার্ডই কি একটা ক্রাইটেরিয়া, একটা বেঞ্চমার্ক। তো ইএসজি স্ট্যান্ডার্ড, এটা নিয়ে অনেক প্রশ্ন হয়, এটা একটু জাস্ট আমরা আলোচনা করে চলে যাই। এগুলো আছে, কিছু বিষয় আমরা দেখেছি অলরেডি। ইএসজি স্ট্যান্ডার্ড নিয়ে যদি স্পেসিফিক আসে, তা আপনাদের জন্য আমি এখানে আরো একটু ভালো করে রেখেছি, যেন আপনারা লিখতে পারেন সুন্দরভাবে যে ইএসজি স্ট্যান্ডার্ড কি। ইএসজি স্ট্যান্ডার্ডের ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট আলোচনা করেন। যদি এরকম ইস্যু চলে আসে, দেন আপনারা এগুলো আনসার করতে পারবেন। তো ইএসজি স্ট্যান্ডার্ড, যে কোনো স্ট্যান্ডার্ডই কি একটা সেট অফ ক্রাইটেরিয়া বা একটা বেঞ্চমার্ক হতে পারে, সেটি ইভালুয়েট করার জন্য, এই স্ট্যান্ডার্ডটা ইভালুয়েট করার জন্য তিনটে ইস্যুকে, এই ইএসজি, এনভায়রনমেন্ট, সোশ্যাল এন্ড গভর্নেন্স। আপনি এনভায়রনমেন্টালি আপনার অর্গানাইজেশন কিভাবে পারফর্ম করছে, সোশ্যালি আপনার অর্গানাইজেশন কিভাবে পারফর্ম করছে, এবং গভর্নেন্স এর ক্ষেত্রে আপনার অর্গানাইজেশন কিভাবে পারফর্ম করছে। এই তিনটা পারফরমেন্সের ইন্টিগ্রেশনটাই হচ্ছে আপনার মেজার করার ওয়েটাই হচ্ছে ইএসজি স্ট্যান্ডার্ড। দ্যাট মিনস ইএসজি স্ট্যান্ডার্ড আপনি এই তিনটা পারফরমেন্সকে মেজার করবে। কি মেজার করবে? আপনি এনভায়রনমেন্টালি কতটা রেসপন্সিবল, আপনি সোশ্যালি কতটা রেসপন্সিবল, আপনি গভর্নেন্স কে এনশিওর করেছেন কিনা আপনার অর্গানাইজেশনে। গভর্নেন্স মিন কর্পোরেট গভর্নেন্স। আচ্ছা, এনভায়রনমেন্টের মধ্যে কি কি ইস্যু আছে? এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে যে আপনার এনার্জি ইউজ এন্ড কার্বন ইমিশন, আপনি কতটুকু কার্বন ইমিশন করছেন, আপনি এনার্জি ইউজ কেমন করছেন, ওয়াটার ইউজ কেমন করছেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট কেমন, আপনার রিসাইক্লিং কেমন, রিওয়ার্ক কেমন, ইভেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কেমন, কতটুকু, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু। এটা আপনার এই স্ট্যান্ডার্ডে মেজার করতে হবে। হ্যাঁ, সোশ্যাল ইস্যু, the social aspect examine how company manages relationship with employee. আগেই বলেছি যে সোশ্যালের মধ্যে যে আসলে পিপলকে মিন করে, এন্ড পিপলকে যদি আমরা ফার্স্ট, একটা অর্গানাইজেশন ফার্স্ট কোন পিপলকে প্রায়োরিটি দেবে? তার এমপ্লয়ীদেরকে প্রায়োরিটি দেবে। দেন যাদের সাথে বিজনেস করে সাপ্লায়ার, তাদেরকে প্রায়োরিটি দেবে। যাদের সাথে বিজনেস করে কাস্টমার, তাদেরকে প্রায়োরিটি দেবে। তারপর কি কমিউনিটিকে প্রায়োরিটি দিতে পারে। এখানে যে ফ্যাক্টর গুলো আছে আমরা এর আগে দেখেছি সিএসআর ফ্যাক্টরের মধ্যে, যে লেবার প্র্যাকটিস এন্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার, ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন, কমিউনিটি এনগেজমেন্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড প্রোডাক্ট সেফটি। আপনার প্রোডাক্ট ইউজ করে যেন সোসাইটি যেন ক্ষতিগ্রস্ত না হয় লং টার্ম। যেমন আমাদের যে আমরা ভেজাল প্রোডাক্ট অলওয়েজ বলে থাকি, ঠিক আছে, যে আমরা ভেজাল প্রোডাক্ট খাচ্ছি, খেয়ে আমরা লং টার্ম ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটি কিন্তু একটা অর্গানাইজেশনকেও কিন্তু সাস্টেইন করায় না। কারণ সোসাইটি না থাকলে অর্গানাইজেশন কিভাবে থাকবে? ঠিক আছে। গভর্নেন্স ইস্যু, গভর্নেন্স ইস্যুর মধ্যে কি কি আছে? আপনার হচ্ছে যে কোম্পানি লিডারশিপ কোথায় আছে? বোর্ড অফ ডাইরেক্টরের ক্ষেত্রে আছে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আছে। এক্সিকিউটিভদের পেমেন্ট,
যারা এক্সিকিউটিভ আছে তাদের পেমেন্ট, সেগুলোকে ডিসক্লোজ করতে হবে। থার্ড পার্টি অডিট করতে হবে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকতে হবে, শেয়ার হোল্ডারের রাইট কে এনশিওর করবে। ঠিক আছে, ইট ইনভলভস হাউ ওয়েল দ্য কোম্পানি ইজ গভর্নড এন্ড ওয়েদার ইট অপারেটস উইথ ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। কি ফ্যাক্টরের মধ্যে বোর্ড স্ট্রাকচার, আপনি কিভাবে বোর্ড স্ট্রাকচার করেছেন, সেখানে এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ আছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে কিনা, সেই বোর্ডের ইন্ডিপেন্ডেন্স আছে কিনা, বোর্ডের সাইজ আপনার কোনো ফ্রেমওয়ার্কে কমপ্লাই করে আছে কিনা, এক্সিকিউটিভদের কম্পেনসেশন গুলো কেমন। এরকম অর্গানাইজেশন পাওয়া যায় যে এক্সিকিউটিভদের কম্পেনসেশন লোয়ার লেভেল এমপ্লয়ি যারা আছে লেবার থেকে শুরু করে তাদের অনেক অনেক গুণ, অনেক মাল মানে অনেক গুণ। এখন একটা অর্গানাইজেশনে এক্সিকিউটিভস কতজন আছে এটা হাতে গোনা যাবে, সবই কাউন্ট করা যাবে, সেটা কিন্তু অল্প পরিমাণ। রিসার্চের রেজাল্ট গুলো এরকম আসছে যে এই এক্সিকিউটিভদের স্যালারি আপনার হচ্ছে যে এই লোয়ার লেভেল যারা আছে লেবার থেকে শুরু করে আর যারা আছে এদের চেয়ে অনেক অনেক বেশি। তো এইটা অনেকটা একটা অসামঞ্জস্য, এটা একটা ইনকনসিস্টেন্ট। আচ্ছা, তো তারপর হচ্ছে ইএসজি স্ট্যান্ডার্ড এন্ড ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এখন এই এনভায়রনমেন্টাল, সোশ্যাল এন্ড গভর্নেন্স স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড, এই তিনটে জিনিসের ওয়ার্ল্ড ওয়াইড আপনার হচ্ছে যে স্ট্যান্ডার্ড গুলো কারা দিয়েছে, কিভাবে এই স্ট্যান্ডার্ড গুলো আসছে। কারণ এই স্ট্যান্ডার্ড গুলো ধরে তো আপনার পারফরমেন্স মেজার করা হবে, আপনার অর্গানাইজেশনের পারফরমেন্স মেজার করা হবে। তার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজড একটা স্ট্যান্ডার্ড হচ্ছে জিআরআই স্ট্যান্ডার্ড। হুম, তারপর হচ্ছে সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং, সরি, হ্যাঁ, সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যদিও এটা এটা এখন আর নাই। এটা একটা স্ট্যান্ডার্ড বোর্ড। আরেকটা হচ্ছে টাস্ক ফোর্স অন ক্লাইমেট রিলেটেড ফিনান্সিয়াল ডিসক্লোজার। এই দুইটা মিলে এখন হচ্ছে ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই দুইটা এখন মার্জ হয়ে গেছে। তারপর আইএসও 14001 তারাও স্ট্যান্ডার্ড দিয়েছে। তারপর হচ্ছে সিডিপি, ফর্মালি কার্বন ডিসক্লোজার প্রজেক্ট, হ্যাঁ, কার্বন ডিসক্লোজার প্রজেক্ট, এটাও মানে তারাও ফ্রেমওয়ার্ক দিয়েছে আপনি কিভাবে কার্বন এমিশন করলে আপনি কিভাবে কোয়ান্টিফাই করবেন, এটাকে কিভাবে ডিসক্লোজার করবেন, এটাকে কার্বন এমিশনকে কিভাবে রিডিউস করবেন, তাদেরও কিছু স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, তো এই কেন স্ট্যান্ডার্ড গুলো ম্যাটার করে, কেন স্ট্যান্ডার্ড গুলো দরকার, আমি ছোট্ট করে যদি একটু জাস্ট পড়ে যাই, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য আপনার স্ট্যান্ডার্ড গুলো দরকার। Investor use ESG standard to evaluate the long-term sustainability and risk profile of company. ঠিক আছে, এখন এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এই কর্পোরেট সাস্টেনেবিলিটি আমার যদি একটা অর্গানাইজেশনের রিস্ক থাকে, সেই রিস্কটা যদি ডিসক্লোজ না হয়, তাহলে রিস্কটা যেদিন অ্যাটাক করবে সেদিন তো অর্গানাইজেশন কি হবে, কলাপস করবে। ঠিক আছে, এখন তাহলে এই রিস্কটাকে কি করতে হবে, রিস্কটাকে ম্যানেজ করতে হবে, রিস্কটাকে ডিসক্লোজ করতে হবে, তাহলে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া ইজি হবে। যারা ইনভেস্টর আছে তারা খুব সহজে ডিসিশন নিতে পারবে। তারপর আপনি যদি স্ট্যান্ডার্ড ফলো করেন, আপনার রেপুটেশন বাড়বে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে। আপনারা দেখে থাকবেন যে ইউএসএ তো বাংলাদেশ থেকে হিউজ গার্মেন্টস ইম্পোর্ট করে, তারা কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন দিয়ে দেয় আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কনসার্ন যেগুলো আছে তাদেরকে। যারা কমপ্লায়েন্স ভালো, মানে সেই রুলস এন্ড রেগুলেশন গুলো যারা 100% কমপ্লাই করেছে, তো তাদের কাছ থেকেই কিন্তু তারা বেশি প্রোডাক্ট পারচেজ করে বা তারা ফ্রিকুয়েন্টলি তাদেরকে মানে অর্ডার করে। কেন? তারা ওই যে স্ট্যান্ডার্ড গুলো ফলো করার জন্য তাদের রেপুটেশন ভালো তাদের কাছে। ইএসজি স্ট্যান্ডার্ড যদি আপনি ফলো করেন তাহলে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন।
ইএসজি স্ট্যান্ডার্ড হেল্প কোম্পানিজ টু আইডেন্টিফাই এন্ড ম্যানেজ দ্য রিস্ক। আপনি কোথায় রিস্ক আছে সেটা আইডেন্টিফাই করবে, অ্যাজ ওয়েল এস এটা হাউ টু মিটিগেট দিস রিস্ক। কারণ আপনার এনভায়রনমেন্টাল সোশ্যাল ফ্যাক্টরে রিস্ক থাকতে পারে which could otherwise negatively affect their operation and bottom line. তো এগুলো কারণে আমাদের ইএসজি স্ট্যান্ডার্ডটা দরকার। ইএসজি স্ট্যান্ডার্ড আমার এগুলো দরকার, ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য দরকার, আমার রেপুটেশন এন্ড ব্র্যান্ড ভ্যালু, রেগুলারিটি কমপ্লায়েন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, এগুলোর জন্য আমার ইএসজি স্ট্যান্ডার্ডটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কেন আমরা সাস্টেনেবিলিটি রিপোর্টিংটা করব? এটা কেন করব? সাস্টেনেবিলিটি রিপোর্টিংটা আমরা কেন করব? আমরা দেখে আসলাম কর্পোরেট সাস্টেনেবিলিটি, আর ওই কর্পোরেট সাস্টেনেবিলিটির রিপোর্টিংটা কেন দরকার। ঠিক আছে, আমরা কেন এটা করব? এটা আমাদের হেল্প করবে স্টেক হোল্ডারদেরকে বুঝতে যে আমার অর্গানাইজেশনের সোসাইটি বা এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্টটা কেমন। এটা আমাদের ইমপ্রুভ করবে ইনভেস্টর কনফিডেন্স এন্ড সাস্টেনেবল ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করবে। তাহলে আমি যখন আমার অর্গানাইজেশন যে এনভায়রনমেন্টালি রেসপন্সিবল, আমার অর্গানাইজেশন সোশ্যালি রেসপন্সিবল, যখন এটা 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 আমার ক্রেডিবিলিটিকে বাড়াবে। আমার ক্রেডিবিলিটি যখন বাড়বে তখন এখানে ভালো ইনভেস্টররা আসবে আমার অর্গানাইজেশন ইনভেস্ট করার জন্য, যেটা আলটিমেটলি কে আমরা বলতে পারবো যে এটাকে আমার সাস্টেনেবল ইনভেস্টমেন্ট। আর সাস্টেনেবিলিটি কিন্তু একদিনে হারায় না, যে কোনো কিছু, একটা রাষ্ট্রের সাস্টেনেবিলিটি বলেন, অর্গানাইজেশনাল সাস্টেনেবিলিটি বলেন, যখন রিস্ক থাকে, রিস্কটা যখন আমাদের অ্যাটাক করে তখনই কিন্তু আমাদের এই সাস্টেনেবিলিটিটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনার রিস্কটাকে যদি আইডেন্টিফাই করতে পারেন, রিস্কটাকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার সাস্টেনেবিলিটি থাকবে। এখন সাস্টেনেবিলিটি রিপোর্টিং এ এগুলোকে যদি আপনি ডিসক্লোজ করেন আপনি কি কি রিস্ক আছে, তাহলে আপনার যারা স্টেক হোল্ডার আছে তাহলে সেই অনুযায়ী আপনার সাথে বিজনেস করবে। এখানে কি আমি একটু ধারণা দিতে পারলাম যে আপনার হচ্ছে যে সাস্টেনেবিলিটি রিপোর্টিং বা কর্পোরেট সাস্টেনেবিলিটি এর সাথে রিস্ক বা যে ইস্যুগুলো আসলো, এই ইস্যুগুলো আমার কিভাবে আমার একটা অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি বাড়াবে বলেন তো? জি স্যার। জি জি স্যার, স্যার, ইনশাল্লাহ খুব ভালো একটা বুঝতে ধারণা পাইছি। বুঝতে পেরেছি তো। বুঝতে পারছি। যাক, ভালো লাগলো। এখন এই যে আমরা অলরেডি পড়ে আসছি যে আসলে সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর কি স্টেক হোল্ডার কারা, তারপর আমি এখানে দিয়েছি আপনাদেরকে একটু রিপিট হচ্ছে, কিন্তু এই রিপিটেশন আপনার 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 সাস্টেনেবিলিটি বাড়াবে, আপনার কর্পোরেট গভর্নেন্সের নলেজের সাস্টেনেবিলিটি বাড়াবে। ঠিক আছে, আপনার এই নলেজটা যেন সাস্টেন করে। দেখেন বারবার আসছে আমার স্টেক হোল্ডার সাস্টেনেবিলিটি রিপোর্টিং এ কে, ইনভেস্টর এন্ড শেয়ার হোল্ডার, ডেফিনেটলি তারা আমার কি স্টেক হোল্ডার, ইনভেস্টররা। স্যার কারণ মনে তারা হচ্ছে কি যেন, করবে, স্যার মনে হচ্ছে যেন একই জিনিস বারবার ঘুরে ফিরে আসতেছে, একই কথাই ঘুরে ফিরে একই জিনিসই আসতেছে স্যার, মানে একটার সাথে আর একটা হ্যাঁ একবারে রিলেটেড। হ্যাঁ রিলেটেড, এক্স্যাক্টলি রিলেটেড, এই কারণে ঘুরে ফিরে আসছে। আর আমিও দিয়ে রাখছি যেন কোশ্চেন যেদিক থেকে যেভাবে আপনি যেন পাজল যেন না হন, আনসার যেন করতে পারেন। আপনার ভিতরে জানা আছে বাট জিনিসটা বের হচ্ছে না, তাহলে সেটা কিন্তু আরো বেশি মানে আফসোসের বিষয় থাকবে। ঠিক আছে, আর আপনার নলেজ সাস্টেনেবিলিটি বাড়ানোর জন্য এই জিনিসগুলো আরো বেশি রিপিট করেছি। আর আপনাদের ইয়ে তো এইভাবে আছে, হচ্ছে সিলেবাসও এইভাবে আছে, প্রত্যেকটা জিনিস এইভাবে আছে। স্যার এর শীট গুলা যদি আগে ইনভেস্টর এন্ড শেয়ার হোল্ডার, ভালো হতো স্যার। শীটগুলো আগে দিলে ভালো হতো। শীটগুলো এটা একটা কন্টিনিউ ইমপ্রুভমেন্টের মধ্যে আছে, তো আমি এই কোর্সটা ফার্স্ট নিচ্ছি, এই কারণে আমি এটা পড়ানোর আসলে আগে দিলে স্যার আমরা একটু দিতে পারছি আইডিয়া না। নিয়ে এটা বসলে। কি 3 নম্বর শীট স্যার? এটা আমরা 3 নম্বর চ্যাপ্টার পড়ছি, 3 নম্বর চ্যাপ্টার পড়ছি, তাই না? মেকানিজমটা এরপর শেষ হয়ে 2টা গেছে, চ্যাপ্টার, তাই তো? এটা নতুন। হ্যাঁ মেকানিজম শেষ, এটা সিএসএফ আচ্ছা, পড়ছি। জি থ্যাংক ইউ। সো এই যে এই জিনিসগুলো জানলে এই যে আনসার গুলো করতে পারবেন। এখন দেখেন তো এই যে D নাম্বার, এটা আনসার করতে পারবেন কিনা? D নাম্বারটা, ডিসকাস হাউ ইন্টিগ্রেটিং এনভায়রনমেন্টাল সোশ্যাল এন্ড গভর্নেন্স ফ্যাক্টর। দেখেন এনভায়রনমেন্টাল মধ্যে যে ফ্যাক্টর গুলো আছে, সোসাইটাল ফ্যাক্টর, গভর্নেন্স ফ্যাক্টর গুলো
আপনি কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এটা বাদ দিয়ে দিলাম, কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কথাটাই বাদ দিয়ে দিলাম। দিস ফ্যাক্টর ক্যান হেল্প কোম্পানিজ অ্যাড্রেস স্টেক হোল্ডার ডিমান্ড ফর সাস্টেনেবল সোশ্যালি রেসপন্সিবল প্র্যাকটিস। পারবেন এটা এখন আনসার করতে? ESG রিপোর্টিং টু স্টেকহোল্ডার্স। না, ইএসজির প্রত্যেকটার এনভায়রনমেন্ট, সোশ্যাল এন্ড গভর্নেন্স যে ফ্যাক্টর গুলো আছে এগুলো স্টেক হোল্ডার ডিমান্ডকে কিভাবে অ্যাড্রেস করবে? স্টেক হোল্ডার ডিমান্ড কি? আপনি আজ স্টেক হোল্ডার কারা? কনজিউমার স্টেক হোল্ডার কারা? এমপ্লয়ি স্টেক হোল্ডার কারা? ইনভেস্টর স্টেক হোল্ডার কারা? সাপ্লায়ার, এমপ্লয়ি, হ্যাঁ কাস্টমার, ইনভেস্টর, হ্যাঁ। এখন Government. তাদের ডিমান্ড গুলো আপনার এই তিনটা ফ্যাক্টরের মধ্যে কিভাবে অ্যাড্রেস করবেন আছে না? আমরা সেগুলো দেখে আসছি না? গভর্নমেন্টও তো কি, গভর্নমেন্টও কিন্তু স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার আপনার কর্পোরেশনের। সো তাহলে গভর্নমেন্ট কি চাচ্ছে? গভর্নমেন্ট চাচ্ছে যে গভর্নমেন্ট যে রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো আপনি কমপ্লাই করছেন কিনা। এখন গভর্নমেন্টের রুলস গুলো বিভিন্ন ভাবে আছে। গভর্নমেন্টের এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি আছে, গভর্নমেন্টের ফিনান্স মিনিস্ট্রি আছে, এগুলো মিনিস্ট্রি গুলোর আবার উইং আছে, উইং গুলোর আবার পার্টিকুলার কোনো সার্কুলার আছে। তো এগুলো আলটিমেটলি স্টেক হোল্ডার ডিমান্ডকে অ্যাড্রেস করে কিনা এই ইএসজি ইন্টিগ্রেশন যদি করে। আর যদি অ্যাড্রেস করান তাহলে আপনার সাস্টেনেবিলিটি রিপোর্টিং প্র্যাকটিসকে এনশিওর করে কিনা। বলেন এটার আনসার কে দিতে পারবেন না বলেন? আমরা যেগুলো পড়ে আসলাম সেটাই কিন্তু অনেক ব্রড অ্যান্সার। না, ব্রড আনসার বলতে কি পয়েন্ট দিয়ে আসবে? আপনি কিন্তু সময় পাবেন না। এই যে দেখেন এখানে যদি যাই আমি, এখানে মাত্র 4 মার্কসের এটা ঠিক আছে, এটা 4 মার্কসের। হ্যাঁ, আমরা ভিতরে ঢুকতে হবে। ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা যদি চিন্তা করি সেক্ষেত্রে কার্বন এমিশনটা ঠিক লেভেল মেনটেন করছে কিনা বা কম মাত্রায় কার্বন নিঃসরণ হচ্ছে কিনা। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। এগুলো কি আপনার স্টেক হোল্ডার ডিমান্ডকে অ্যাড্রেস করে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো তৈরি করে না আপনার অর্গানাইজেশনে? জি জি। আবার যখন সোশ্যালের কথা বলা হচ্ছে, সোশ্যাল মানে সোসাইটির যে বিভিন্ন কমিউনিটি আছে, না তারপর না, যে সোশ্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে ফার্স্ট আমি যাব এমপ্লয়ি। এমপ্লয়ি, হ্যাঁ, এমপ্লয়ীদের জন্য কি করছে, দেন যাব আমি সাপ্লায়ার, স্যার দেন যাব আমি এমপ্লয়ের ক্ষেত্রে কাস্টমার। যে ওয়েলফেয়ার ফান্ড ক্রিয়েট করছে, এক্স্যাক্টলি, তাদের যে ওয়ার্ক প্লেস গুলা আরো একটু ইমপ্রুভ হচ্ছে, ওয়েজেস ঠিক মতো দিচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে স্যার ওয়ার্ক সোশ্যাল। লাইফ ব্যালেন্স, জি ওয়ার্ক স্যার। লাইফ ব্যালেন্স আছে কিনা? জি ঠিক আছে, তাহলে এই ফ্যাক্টর গুলো কি কমিউনিটির জন্য কোম্পানির এই ফ্যাক্টর গুলো কি অ্যাড্রেস করে না স্টেক হোল্ডার ডিমান্ড? জি স্যার। জি স্যার করে। জি, হ্যাঁ জি। স্যার ওই যে তিনটা বিষয়, পিপল প্ল্যানেট প্রফিট, এই তিনটা বিষয় ঘুরে ফিরে স্যার ওই কথাটাই মনে হয় স্যার এটার আনসার। হ্যাঁ, তো সেটা এখন তো হুবহু তো নাই, হুবহু আছে কোথাও? স্যার গভর্নেন্স এর ক্ষেত্রে কি গভর্নমেন্ট রুলস রেগুলেশন বা যে ল যেটা রয়েছে? হ্যাঁ, এই কোর্সটাই তো আমরা গভর্নেন্স করছি, তাই না? আমাদেরকে এখানে এখনই তো আমরা প্রথমে পড়লাম, বুঝতে হবে এখনই যে তো পড়লাম গভর্নেন্সে কি পড়লাম, এখনই তো পড়লাম। এই যে দেখেন গভর্নেন্সে কি পড়লাম, তারা আমাদের কাছে এই কি চায়, তাদের ডিমান্ডটা কি স্যার? গভর্নেন্সের ক্ষেত্রে বললাম না বোর্ড স্ট্রাকচার, ইন্ডিপেন্ডেন্স, এক্সিকিউটিভ কম্পেনসেশন। পারবেন পারবেন এগুলো মানে পারবেন। আমাদের প্রতিষ্ঠানে আমরা নাও উই আর এ রিপ্রেজেন্টেটিভ অফ এ কোম্পানি। এখন আমাদের কাছ থেকে এই যে আউটসাইডার বা এই যে রেগুলেটরি বডি বা সোসাইটির লোকজন, এরা আমাদের কাছে কে কি চায় সেই ডিমান্ডটা ফুলফিল করার জন্য আমরা কতটা ইয়ে করতে পারছি এর মাধ্যমে, সিএসআর এর মাধ্যমে, সেটা এখানে হাইলাইট করতে হবে। জি, এখানে সেটাই বলছে যে আপনার এই তিনটা ফ্যাক্টর ইন্টিগ্রেট করে কিভাবে আপনার অ্যাড্রেস করতে পারেন স্টেক হোল্ডার ডিমান্ড। স্টেক হোল্ডার ডিমান্ড যখন, তখন আপনার স্টেক হোল্ডার যারা আছে তারা কি চায়? যেমন আপনার ইনভেস্টর একটা বড় স্টেক হোল্ডার। এখন ইনভেস্টর কি চাবে? আপনার অর্গানাইজেশনে নিরাপদ, ইভেন নিরাপদ বিনিয়োগ। তার ইনভেস্টমেন্টের রিটার্ন নিশ্চিত করার জন্য সাস্টেনেবল ইনভেস্টমেন্ট, যেটা নিয়ে আমরা পড়লাম একটু আগে, সাস্টেনেবল ইনভেস্টমেন্ট পড়িনি?
এখন সাস্টেনেবল ইনভেস্টমেন্ট কিভাবে হবে? এখানে আপনি কি দেখবেন এখানে সেখানে, আপনি কি চান এজ ইনভেস্টর? ইনভেস্টররা মূলত চাবে তার প্রতিষ্ঠানের যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ ডিসক্লোজারটা আছে কিনা, মানে তার কোম্পানির সব রিপোর্টিংটা ঠিক মতো হয় কিনা। আসলে স্যার এখানে রিটার্নটা মনে ঠিক হয় মতো স্যার পাচ্ছে কিনা? এখানে স্যার এনভায়রনমেন্টাল প্রোটেকশন আর এছাড়া ব্র্যান্ড রিপুটেশন এই বিষয়গুলো মনে হয় স্যার ওরা স্টেক হোল্ডার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মনে হয় ফলো করে স্যার এরকম। না, আপনারা একটু ঘুরছেন, আশেপাশে ঘুরছেন, একদম স্যার মানে রিটার্নটা ঠিক মতো প্রিসাইজলি পাচ্ছে না। কিনা সেগুলো? এখানে ফার্স্ট এই কোশ্চেনটাকে আমি প্রথমে বলেছিলাম যে একদম ভেঙে ফেলতে হবে। এখানে তিনটা ফ্যাক্টর যদি ইন্টিগ্রেট করেন তাহলে কি হবে? ক্যান হেল্প কোম্পানিজ অ্যাড্রেস স্টেক হোল্ডার ডিমান্ড। কোম্পানিকে হেল্প করবে স্টেক হোল্ডার ডিমান্ড অ্যাড্রেস করার জন্য। এখন স্টেক হোল্ডার ডিমান্ড, স্টেক হোল্ডার ডিমান্ড হচ্ছে স্টেক হোল্ডার কারা? তো প্রথমে যদি আমি বলি স্টেক হোল্ডার হচ্ছে আমার ইনভেস্টর। তো একটা ইনভেস্টর কি চাই বলেন? আপনি যখন এজ এ ব্যাংকার হিসেবে আপনি যখন একটা প্রতিষ্ঠানে লোন দেবেন, ল্যান্ডিং করবেন, তখন আপনি কি দেখবেন, কি কি বিষয়গুলো দেখবেন? নিরাপত্তা, প্রথম প্রথমে ইয়ে হলো দেখতে অর্থের নিরাপত্তা। আচ্ছা, আমি শেষ নিরাপদ করি, বিনিয়োগ, দ্বিতীয়ত লেট মি হচ্ছে রিটার্ন। কমপ্লিট লেট মি কমপ্লিট। আচ্ছা, এবার আপনি সাপ্লায়ার, সাপ্লায়ার একটা বড় স্টেক হোল্ডার। সাপ্লায়ার হিসেবে আপনি যখন একটা কোম্পানিকে যখন প্রোডাক্ট দিবেন, তখন আপনি কি আপনার ডিমান্ড থাকতে পারে? ঠিক আছে। স্যার আচ্ছা, পেমেন্ট এজ এ কাস্টমার, শেষ করি, এজ এ কাস্টমার হিসেবে আপনার কি ডিমান্ড থাকতে পারে একটা অর্গানাইজেশনের প্রতি? সেইটা আপনার এই তিনটা ফ্যাক্টরের মধ্যে ইন্টিগ্রেট করবে, যেটা আপনার সাস্টেনেবল এবং সোশ্যালি রেসপন্সিবল প্র্যাকটিস হিসেবে গণ্য হবে। ওইটাই সাস্টেনেবিলিটি রিপোর্টিং প্র্যাকটিস, আর কিছু না। বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পারছেন। স্যার আরেকবার বলুন, ইনভেস্টর, কাস্টমার, আরেকটা কি বলছেন স্যার? এই যে আমরা যে এখানে এতক্ষণ পড়ে আসলাম, স্যার আপনি স্যার কোথায় ছিলেন? না না স্যার একটু স্কিপ হয়ে গেছে হঠাৎ করে। হ্যাঁ, আচ্ছা, আমি আবার একটু যাচ্ছি, কোথায় আসলাম? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ব্যস্ত নাকি? এই যে না দেখেন, স্যার, এখানে যদি আমরা আসি যে আপনার একটা ইনভেস্টর দেখবে ওই অর্গানাইজেশনটা লং টার্মে প্রফিট করবে কিনা। কারণ যদি প্রফিট না করতে পারে, সে তার ইনভেস্টমেন্টের রিটার্ন পাবে? হ্যাঁ, তো আসেন সোমবারে। পারবে না। একটা ইনভেস্টর কি দেখবে? ফিনান্সিয়াল রেসিলেন্স আছে কিনা। একটা ইনভেস্টর কি দেখবে? ওই প্রতিষ্ঠানটা ইফিশিয়েন্ট কিনা, আপনি তাদের একটু রিস্ক দেখে ম্যানেজমেন্ট আছে কিনা। আপনার প্লিজ সাথে একটু ভাবতে আপনি একটু চাইছিলাম। মিউট করে রাখেন, মিউট করে কথা বলে। হুম, আচ্ছা, সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে যদি আমরা বলি যে প্রথমে যদি আমরা বলি পিপল যদি এমপ্লয়ের ক্ষেত্রে বলি, তাহলে লেবার কি দেখবে? তার ভালো লেবার প্র্যাকটিস আছে কিনা। আপনি যখন এজ এ এমপ্লয় হিসেবে আপনি কি কি থিঙ্কিং করেন? আপনার ওয়ার্ক প্লেস সেফটি আছে কিনা, এমপ্লয়ি ওয়েলবিং আছে কিনা, বা ওয়েলফেয়ার আছে কিনা। ঠিক আছে, এগুলো আর কি। তাহলে আমি এখন মুভ করব জিআরআই স্ট্যান্ডার্ড, কি এলিমেন্টস অফ সাস্টেনেবল রিপোর্ট, কিভাবে আমরা সাস্টেনেবিলিটি রিপোর্টিং করব। ঠিক আছে, এখানে কি কি বিষয়গুলো থাকবে? যেমন সিইও স্টেটমেন্ট থাকবে, ম্যাটেরিয়ালিটি অ্যাসেসমেন্ট থাকবে, এনভায়রনমেন্টাল পারফরমেন্স থাকবে, সোশ্যাল পারফরমেন্স থাকবে, গভর্নেন্স এন্ড ইথিক্স থাকবে, স্টেক হোল্ডার এনগেজমেন্ট থাকবে, ফিউচার গোলস এন্ড কমিটমেন্ট থাকবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে সাস্টেনেবিলিটি রিপোর্ট হবে। এখন এগুলোর মধ্যে যেমন এনভায়রনমেন্টাল পারফরমেন্স, আমরা তো জানি কিভাবে এনভায়রনমেন্টালি একটা অর্গানাইজেশন পারফর্ম করছে। আপনি বলবেন যদি তার কার্বন ইমিশন রিডাকশন থাকে, যদি তার এনার্জি ইউজ রিডাকশন থাকে, ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকে, তাহলে কি হবে? এনভায়রনমেন্টালি পারফর্মার অর্গানাইজেশন আমরা বলবো। সোশ্যাল পারফরমেন্স কিভাবে বলবো? তার লেবার রাইটস ভালো আছে, এমপ্লয়ি ওয়েলবিং আছে, তার ইনক্লুশন আছে, ডাইভার্সিটি আছে, তাহলে আমরা বলবো যে সোশ্যালি ওই অর্গানাইজেশনটা পারফর্ম করছে। এই হচ্ছে একটা সাস্টেনেবিলিটি রিপোর্টের এলিমেন্টস থাকবে। আমরা একটা সাস্টেনেবিলিটি রিপোর্ট যদি দেখে আসি, যেমন স্কয়ার ফার্মা রিপোর্টটা যদি আমরা দেখে আসি, দেখেন একটা সাস্টেনেবিলিটি রিপোর্ট দেখতে পাচ্ছেন? জি স্যার।
আমি জাস্ট এট এ গ্লান্স দেখাবো, হ্যাঁ, যে এখানে প্রথমত মানে তারা সাস্টেনেবিলিটি রিপোর্ট বলতে কি বোঝায়, কারণ এটা বাংলাদেশে এখন নতুন প্র্যাকটিস হচ্ছে, তো এই কারণে জাস্ট তাদের অ্যানুয়াল রিপোর্টে এগুলো একটু মানে যারা এই রিপোর্ট পড়বে তাদের জন্য একটা ধারণা দিয়েছে। এই যে দেখেন, টাস্ক ফোর্স ক্লাইমেট রিলেটেড ফিনান্সিয়াল ডিসক্লোজার আমরা করেছি, এগুলো এই অনুযায়ী করেছে, ঠিক আছে। আইএফআরএস 1, আইএফআরএস 2 এটা আমরা এখনো পড়ি নাই, পড়বো। এই বিষয়গুলো তারা কনসিডার করে করেছে। একটা সাস্টেনেবিলিটি কমিটি আছে, তারা এগুলো করেছে। এখানে একটা ডায়াগ্রাম আছে, সেটা আমি করে আলোচনা করছি। ইভেন এই ডায়াগ্রামটা হচ্ছে রিকমেন্ডেশন অফ দ্য টাস্ক ফোর্স অন ক্লাইমেট রিলেটেড ফিনান্সিয়াল ডিসক্লোজার। তারা এটা রিকমেন্ড করেছে এইভাবে, যেখানে ট্রানজিশন রিস্ক আছে, ফিজিক্যাল রিস্ক আছে, তো এইগুলো রিস্ক গুলো কি, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক এই রিস্ক গুলোর জন্য কি প্ল্যানিং হতে পারে, তারপর হচ্ছে এই যেখানে রিস্ক আছে সেখানে কি আছে বলেন তো, যেখানে রিস্ক সেখানে কি Gain আছে। গেইন আছে। অপরচুনিটি, যেখানে রিস্ক সেখানে কি অপরচুনিটি অপরচুনিটি, হ্যাঁ, তো অপরচুনিটি আছে, হ্যাঁ। তো এখন এগুলোতে যে যেমন ট্রানজিশন রিস্কটা কেমন একটু আলোচনা এখানেই করে ফেলি তাহলে ভালো হবে। ট্রানজিশন রিস্কটা হচ্ছে আপনি যদি কোনো সুইচ করেন, মানে কোনো একটা সিস্টেম থেকে একটা সিস্টেমে চলে গেলেন, আপনি গ্রিন হাউস গ্যাস ইমিশনকে কমাবেন। আপনার অর্গানাইজেশন যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস এমিশন হয়, হ্যাঁ, কার্বন CO2 যে পরিমাণ ইমিশন হয় সেটা আপনি কমাবেন, তাহলে আপনাকে একটা কি সিস্টেম চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে একটা ট্রানজিশন, আপনি হচ্ছে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটাকে টোটালি অটোমেটিক করছেন, তাহলে এটা একটা কি ট্রানজিশন। তাহলে ট্রানজিশন হলে কিন্তু একটা রিস্ক থাকে, ঠিক আছে। তাহলে সেই ফিজিক্যাল রিস্ক তো একেবারেই যেগুলো হচ্ছে যে আপনার ওয়েদারের কারণে, এক্সট্রিম কোনো ওয়েদারের কারণে যে রিস্ক গুলো ক্রিয়েট হতে পারে সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল রিস্ক। তারপর সাপ্লাই চেইন এন্ড অপারেশন, তাদের কারণে ফিজিক্যাল রিস্ক হতে পারে। তো পটেনশিয়াল ফিনান্সিয়াল ইম্প্যাক্ট এগুলো তার আলোচনা করেছে। তারপরে এট দ্য সেম পটেনশিয়াল ফিনান্সিয়াল ইম্প্যাক্ট, হ্যাঁ, ফিনান্সিয়াল ইম্প্যাক্টের মধ্যে কি আছে, আপনার যখন একটা ট্রানজিশন যাবেন, ট্রানজিশন মানে হচ্ছে যে আপনি একটা অটোমেশন সিস্টেমে গেলেন, একটা নতুন টেকনোলজিতে গেলেন, তখন আপনার কি হতে পারে, তখন আপনার হতে পারে যে একটা অপারেটিং কস্ট বাড়তে পারে। তাহলে এটা একটা ফিনান্সিয়াল ইম্প্যাক্ট হচ্ছে এই রিস্ক গুলোর জন্য, এটা একটা ইম্প্যাক্ট হতে পারে। আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগতে পারে, আপনি যদি কোনো টেকনোলজি ইউজ করতে যান তাহলে একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগতে পারে। তারপর হচ্ছে আপনার কস্ট টু অ্যাডপ্ট অর ডিপ্লয় নিউ প্র্যাকটিস এন্ড প্রসেস, আপনার হচ্ছে যে নতুন যদি কোনো একটা পলিসি মেক করেন তাহলে এমপ্লয়ীদেরকে ট্রেন আপ করা লাগতে পারে, সেক্ষেত্রে কস্ট হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের পটেনশিয়াল ফিনান্সিয়াল ইম্প্যাক্ট দেখা দিতে পারে। তারপর হচ্ছে অপরচুনিটি কি কি আছে, সে অপরচুনিটি গুলো আপনার আপনার রিপোর্টিং আলোচনায় থাকতে পারে, এখানে দেয়নি, এখানে জাস্ট শুধু বলেছে। আর ওদের বিষয়গুলো এসে পরে বলেছে, যেমন এনভায়রনমেন্টাল সাস্টেনেবল উইদিন দ্য ভ্যালু চেইন। দেখেন, সাস্টেনেবিলিটি অ্যাজ এ ভ্যালু চেইন প্যারামিটার মে কাম টু নিউ টু মেনি, যেমন সাস্টেনেবিলিটি কস্ট, কোয়ালিটি এন্ড ডেলিভারি আর টাইম প্রোভেন্ট সাপ্লাই চেইন ম্যাট্রিক্স। সাপ্লাই চেইনের যে পার্ট গুলো এখানে বলেছে, এনার্জি কনজাম্পশন, তারা দেখেন এইবার তারা এসে এনার্জি কনজাম্পশন কি পরিমাণ এনার্জি কনজাম্পশন করে এই রিপোর্ট গুলো তারা এখন দিয়েছে, তারা কতটুকু করে কতটুকু কমিয়েছে। তারা উই এইম টু রিডিউস বাই 40%, ঠিক আছে, তারা 40% কমাবে 2030 সালের মধ্যে, তারা কিছু কমিয়েছে, এগুলো তারা দিয়েছে। কার্বন ফুটপ্রিন্ট, তারা কার্বন ফুটপ্রিন্ট কি করবে, উই আর টার্গেটিং এ রিডাকশন অফ 19% এয়ার পলিউশন। লাস্ট ইয়ারে তারা কি করেছিল, স্যাপলিং করেছিল, কিভাবে কার্বন ইমিশন কমাচ্ছে বা কিভাবে কমাবে, এগুলো হচ্ছে সাস্টেনেবিলিটি রিপোর্টিং তারা করেছে। তাদের রিপোর্টের চেয়ে আমার কাছে যেমন ওয়াটার কনজারভেশন, সে নিয়ে তাদের একটা ডিটেল, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তাদের একটা ডিটেল একটা বলেছে, তারা কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করে, ঠিক আছে। পেপার এন্ড প্যাকেজিং বিষয়গুলো নিয়ে করেছে। সোশ্যাল ফ্যাক্টর, হিউম্যান ক্যাপিটাল, হেলথ এন্ড সেফটি, এগুলো নিয়ে কি করে তারা, এখানে দেখেন আছে তো, সোশ্যাল হিউম্যান squad dedicated to cultivating a healthy, environmental conscious and safe workplace by providing the workforce with vital knowledge, health and safety matters. তারা বলেছে তারা কিভাবে, শুধু তো সেগুলো বললে হবে না, তারা সেখানে বলেছে যে তারা কিভাবে করে। ইভেন যে তারা যে বলছে যে আমরা ওয়ার্কে সেফ বা
কি সেফটি স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি, এগুলো সেফটি স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন তারা নিয়েছে কাদের কাছ থেকে? এফডি এর কাছ থেকে। আরো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে ওয়ার্ল্ডে, তারা হচ্ছে যে ওয়ার্ক সেফটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, তো তাদের কাছ থেকে তারা সার্টিফিকেশন নিয়েছে। তাদের কি মানে তাদের ক্রেডিবিলিটি বাড়বে, তাদের অ্যাকসেপ্টেন্স বাড়বে, তাদের ট্রাস্ট বাড়বে। তো আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গ্রামীণ 4-এর সাস্টেনেবিলিটি রিপোর্টিং। দেখেন আমরা যা পড়েছি সবগুলোকে কমপ্লাই করে তারা এই রিপোর্টিংটা করেছে। দেখেন রিপোর্টিং এর প্রথম এটা কি বললাম যে সিও স্টেটমেন্ট, তাই না? কি এলিমেন্টস অফ সাস্টেনেবিলিটি রিপোর্ট? সিও স্টেটমেন্ট। আছেন আপনার লাইনে আছেন? ক্লাস শেষ করে দেব, বোর্ড হচ্ছেন? আচ্ছা 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 আর আর একটু কন্টিনিউ করি। হ্যাঁ, দেখেন এই যে যে এলিমেন্ট গুলো আমরা বলেছি যে ম্যাটেরিয়ালিটি অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্টালি পারফরম্যান্স, হ্যাঁ, তো এগুলো দেখেন যে গ্রামীণফোনের স্টেটমেন্টটাতে দেখেন এগুলো সব কমপ্লাই করা। আরেকটা জিনিস আমরা এখনো পড়ি নাই, পড়বো, ওরা গ্রামীণফোনের স্টেটমেন্টের মধ্যে আছে। প্রথমে হচ্ছে চিফ এক্সিকিউটিভ মেসেজ, মানে তার স্টেটমেন্টটা। তারপর হচ্ছে আমার এই অ্যাবাউট দ্য রিপোর্ট, রিপোর্ট সম্পর্কে বলছে যে এই রিপোর্টটা কিভাবে তৈরি হয়েছে। তারা যেটা তৈরি করেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বোর্ড, সরি, যেটা আপনার হচ্ছে যে এর আগে আমি বললাম টাস্ক ফোর্স অন ক্লাইমেট রিলেটেড ফিনান্সিয়াল ডিসক্লোজার আর সাস্টেনেবিলিটি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ASB, আর হচ্ছে টাস্ক ফোর্স অন ক্লাইমেট রিলেটেড ফিনান্সিয়াল ডিসক্লোজার। এই দুটো মার্জ হয়ে নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বোর্ড। তারা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী তারা এই রিপোর্টটা করেছে। আচ্ছা, আরো স্পেসিফিক্যালি তারা বলেছে যে IFRS নতুন নতুন আপনার এই সাস্টেনেবিলিটি রিপোর্টিং রিলেটেড নতুন IFRS আসছে, সেটা হচ্ছে S1 আর S2। তো IFRS S1 আর S2 তে যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী তারা এই রিপোর্টটা করেছে। প্রথমে তারা তার রিপোর্টের এইটা নিয়ে আলোচনা করেছে, তারপর রিপোর্টের স্কোপ নিয়ে বলেছে, তার রিপোর্টের আওতাটা কতটুকু সেটা বলেছে। তারপর হচ্ছে আপনার যেমন দেখেন it encompasses our environmental impact, social contributions and governance practice, তিনটা জিনিস ESG। তারপর হচ্ছে ভলেন্টারি অ্যাডপশন অফ ISSB স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড বোর্ড। তারা দেখেন তারা যে স্ট্যান্ডার্ড দিয়েছে সেই স্ট্যান্ডার্ডটাকে বেসিস অফ প্রিপারেশন সেগুলো কিভাবে আছে, যেমন ম্যাটেরিয়ালিটি, তারা ম্যাটেরিয়ালিটি যে সেট করেছে সেগুলো নিয়ে তারা বলেছে। তা ম্যাটেরিয়ালিটি ডেফিনেশন S1 S2 তে কিভাবে দেওয়া আছে সেগুলো তারা এখানে এক্সপ্লেন করেছে। তারপর হচ্ছে সাস্টেনেবিলিটি হাইলাইট, তারা হাইলাইট করেছে প্রথমে, সেখানে বলেছে দেখেন এনভায়রনমেন্টাল স্টিওয়ারশিপ, সেখানে ক্লাইমেট অ্যাকশনে দেখেন উই অ্যাচিভ 17% রিডাকশন ইন স্কোপ 1 এন্ড স্কোপ 2 GHG এমিশন কম্পেয়ার টু 2019 বেসলাইন। তারা 17% ইয়া করেছে, আর তাদের হচ্ছে 50% রিডাকশন প্ল্যান আছে 2030-এর মধ্যে। তারা একদম স্পেসিফিকলি বলেছে। আচ্ছা, কতটুকু করে কত টন তারা এগুলো ইয়া করে সবগুলো তারা বলেছে। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বলেছে 47% of our grid electricity consumption was offset through the purchase of ESC from renewable sources. We are actively advocating for the implementation of a CPPA framework in Bangladesh to further increase our access to renewable energy. Waste management, তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে করে? উই রিসাইকেল 1473 tons of e-waste in 2024, including 1700 tons of lead acid batteries। মানে জাস্ট ওয়েস্ট ম্যানেজমেন্টে কিভাবে করেছে তারা খুব স্পেসিফাই করে দিয়েছে। এনভায়রনমেন্টাল স্টিওয়ারশিপ, সোশ্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রেও তারা খুবই স্পেসিফিক করে দিয়েছে। হিউম্যান রাইটস এর ক্ষেত্রে তারা কি করেছে, ডিজিটাল ইনক্লুশনের ক্ষেত্রে কি হয়েছে, ইউথ স্কিলিং এর ক্ষেত্রে তারা কি করেছে, জেন্ডার ডাইভার্সিটির ক্ষেত্রে কি করেছে। দেন লাস্ট ওয়ান হচ্ছে গভর্নেন্স এন্ড রেসপন্সিবল বিজনেস, ইথিক্যাল কন্ডাক্ট, সাপ্লাই চেইন সাস্টেনেবিলিটি, রিস্ক ম্যানেজমেন্ট, ডাবল ম্যাটেরিয়ালিটি অ্যাসেসমেন্ট,
এগুলো তারা কিভাবে করেছে, গভর্নেন্স এন্ড রেসপন্সিবল বিজনেস, তারা এগুলো ডিটেইল তাদের রিপোর্টিং এ দিয়েছে। এটাকে বলছে সাস্টেনেবিলিটি রিপোর্টিং। কোনো প্রশ্ন আছে? দেখেন তারা সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড পেয়েছে, ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে এই রিপোর্টিং এর দ্বারা জিনিসগুলো। গ্রামীণ ফোনের এগুলো আরো ডিটেইল তারা এই সাস্টেনেবিলিটি গুলো তারা শো করেছে। কর্পোরেট গভর্নেন্স এর কিভাবে তারা এনশিওর করেছে, স্টেক হোল্ডার এনগেজমেন্ট, এখানে আরো খুব সুন্দর করে দেওয়া আছে। আমি এটা প্রয়োজনে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ দেখেন, এর আগে বলেছিলাম যে হো উই এনগেজ উইথ, হাউ উই এনগেজ, কাস্টমারকে তারা কিভাবে এনগেজ করেছে এই ইএসজি এর ক্ষেত্রে। আমরা এর আগের যে প্রশ্নটা পড়ে আসলাম, ঠিক আছে, সেখানের আনসারটাও এখান থেকে আপনি পাবেন কিছুটা, যে কাস্টমারকে তারা কিভাবে এনগেজ করেছে, কমিউনিটিকে তারা কিভাবে এনগেজ করেছে, গভর্নমেন্ট এন্ড রেগুলেটরস কে কিভাবে এনগেজ করেছে, ইনভেস্টর এন্ড শেয়ার হোল্ডারকে কিভাবে এনগেজ করেছে। খুব সুন্দরভাবে আছে দেখেন, একটা পড়ি আমরা। ইনভেস্টিং ইন অনলাইন টুলস, products and AI powered service designed to empower our customer with enhanced control in their interaction with us। দেখেন গ্রামীণ ফোনের কিন্তু একটা সময় তাদের অনেক বড় বড় কাস্টমার সেন্টার ছিল, সবগুলো তারা এখন তুলে দিয়েছে। দেখেন একটা কাস্টমার সেন্টার যখন ছিল সেখানে ম্যান পাওয়ার, সেখানে বায়ু দূষণ থেকে শুরু করে আপনার কত ধরনের এনভায়রনমেন্টালি কি করতো ইম্প্যাক্ট ছিল, ঠিক আছে। তো যখন তারা এটা তুলে দিয়েছে তখন সেই কাস্টমারদেরকে তো সার্ভিসটা দিতে হবে, তখন তারা অনলাইন টুলে বেশি ইনভেস্ট করেছে, অনলাইন প্রোডাক্টে বেশি ইনভেস্ট করেছে, এআই পাওয়ার সার্ভিস তারা ডিজাইন করেছে। কিভাবে এনগেজ করেছে? যেমন কল সেন্টারের মাধ্যমে করেছে, রিটেল আউটলেট, ছোট ছোট রিটেল আউটলেট এখন করেছে। মাই জিপি অ্যাপ, আমরা জিপি অ্যাপ এখন কিন্তু ইউজ করি, নিজেরাই কিন্তু এখন রিচার্জ করি বা সবকিছু করি এগুলোর মাধ্যমে। ইভেন আপনি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে দিয়ে তাদের সাথে লাইভ চ্যাট করতে পারবেন। তারপরে গ্রামীণ ফোনের ফেসবুক পেজ আছে, ঠিক আছে। তো এইভাবে আওয়ার কন্টিনিউয়াস ইফোর্ট ইজ টু এনেবল 100% সেলফ সার্ভিস ফর কাস্টমার থ্রু অ্যাপস। কাস্টমার অ্যাপস এর মাধ্যমে তারা 100% সেলফ সার্ভিস দেবে। এই কাস্টমারকে তারা এনগেজ করেছে, কমিউনিটিকে কিভাবে এনগেজ করেছে সবগুলো তারা বলে দিয়েছে এখানে। এটা আমি শেয়ার করবো, আপনারা একটু দেখবেন, তাহলে আরো ক্লিয়ার হবে। আমি আজকে তো শেষ করতে পারলাম না, আর অল্প একটু আছে, দেখি নেক্সট ক্লাসে শেষ করব। আজকে এই পর্যন্তই থাক। সাবশিটটা যদি দিয়ে দিতেন হ্যাঁ শীট দিয়ে দেবো, শীট দিয়ে দেবো। আজকে দিয়ে দিন। শীট নিয়ে টেনশন নাই, শীট আপনাদের জন্য এটা আমি করেছি, পড়ানোর জন্য বা আপনারা পড়বেন সেই জন্য এটা আমি করেছি, এটা আমি দিয়ে দিই। শীটের উদ্দেশ্য হচ্ছে স্যার আমরা অনেকে ক্লাস মিস করি স্যার, তো ফ্রাইডে আমি স্যাটারডে রিকোয়েস্ট করি ক্লাস মিস করবেন না, হ্যাঁ ক্লাস স্যার মিস অফিস করবেন না। থাকে তো, বিশেষ করে অনেক সময় বাসায় হ্যাঁ আসতে সময় লাগে। কারণ শীট সাফিসিয়েন্ট না, ক্লাস আপনি সব কম্বিনেশনে যখন পড়বেন তখন জিনিসগুলো হিট করবে ভালো। ক্লাস, শীট, বই, ম্যাটেরিয়াল আদার্স, তখন জিনিসগুলো। তো শেষ করব ক্লাস, যদি কারো কোনো প্রশ্ন থাকে একটা দুইটা প্রশ্ন নেবো, 9টার মধ্যে শেষ করবো, আর 3 মিনিটের মধ্যে শেষ করবো। স্যার স্যার একটা একটা কথা ছিল। হ্যালো বলেন। স্যার। বলেন, শুনতে পাচ্ছি। স্যার এই যে অ্যানুয়াল রিপোর্ট আর সাস্টেইনেবিলিটি রিপোর্ট কি একই স্যার? না, এখন হচ্ছে অ্যানুয়াল রিপোর্টের মধ্যে সাস্টেনেবিলিটি রিপোর্ট থাকবে। হ্যাঁ এখন এই আচ্ছা সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর মানে অব্লিগেশন এটা আস্তে আস্তে দিচ্ছে, এটা খুবই আস্তে আস্তে দিচ্ছে, ঠিক আছে। আপনি ইয়ের ওয়েবসাইটে যেও দেখতে পারবেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জের ওয়েবসাইটে যেও দেখতে পারবেন যে প্রথমত লিস্টেড কোম্পানির জন্য আসবে বা অলরেডি আসছে বা বলতেছে, জিআরআই অলরেডি এদের সাথে মিটিং করেছে, কোম্পানিগুলোকে মানে মানে টপ এক্সিকিউটিভ যারা আছে তাদের সাথে তারা মিটিং করতেছে যে তুমি সাস্টেনেবিলিটি রিপোর্টিং এ তুমি চলে যাও। অনেক প্রতিষ্ঠান অলরেডি চলে গেছে, যেমন আমি দেখলাম স্কয়ার ফার্মা করছে, তারপর গ্রামীণ ফোন করছে, আরো কিছু কিছু প্রতিষ্ঠান করছে, বাট সবাই করছে না। কিন্তু প্রাথমিকভাবে বলছে যে এই রিপোর্টটা তুমি ওই অ্যানুয়াল রিপোর্টের মধ্যে থাকো, নো প্রবলেম। বাট গ্রামীণ ফোন আলাদাভাবে দিয়েছে, গ্রামীণ ফোন এটা আলাদাভাবে কি স্যার করেছে। ম্যান্ডেটরি সব প্রতিষ্ঠানের জন্য নাকি? এটা এটা আসলে তো আপনার কমপ্লায়েন্স তো আসে লিস্টেড এর জন্য আসে বেশি, ঠিক আচ্ছা আছে। লিস্টে। তো ফার্স্ট অফ অল লিস্টেড এর জন্যই আসবে বা আসছে বা আসতেছে ইন দ্য ফিউচারে। ওকে স্যার।
একটা কোশ্চেন, আপনি যে দেখেছিলেন যে গ্রামীণ ফোন ওনারা কাস্টমার সেন্টার গুলো বন্ধ করে তাদের মানে বোঝাতে যাচ্ছে যে তাদের এনভায়রনমেন্ট, তারপর স্যার এতে তো আমাদের পিপলস এর তারা বেকারত্ব বাড়তেছে না স্যার? ওইটা একটু আসবে। হ্যাঁ, এখন হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট কমেছে সেটা বলতে চাচ্ছেন? জি স্যার। এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট যদি এখন এই দৃষ্টিতে বলেন, একদম মাপকাঠিতে, যে গ্রামীণ ফোনের আগে ছিল 5,000 এমপ্লয়ি, এখন আছে সে 3,000 এমপ্লয়ি, তাহলে এখানে গ্রামীণ ফোনে এমপ্লয়মেন্ট কমেছে, গ্রামীণ ফোনে এমপ্লয়াবিলিটি কমেছে। কিন্তু গ্রামীণ ফোন যদি এমপ্লয়মেন্ট যদি কমিয়ে তার ইফিসিয়েন্সি যদি বাড়াইতে পারে, সেটা আমার ইকোনমির জন্য ভালো। আর এখান থেকে 2,000 এমপ্লয়ি তারা অন্য সেক্টরে নিজেদেরকে এমপ্লয়েড করেছে, অন্য সেক্টরে নিজেদের এমপ্লয়েড করেছে। স্যার তো তার জন্য যদি তো অন্য ইফিসিয়েন্সি সেক্টরে, থাকে, হ্যাঁ, জি স্যার, তারা তার করবে, জন্য তারা স্যার অন্য তাদেরকে অন্য, সেক্টরে হ্যাঁ। স্যার ওনাদের আবার মানে 2,000 এমপ্লয়ের আবার কর্মসংস্থান ইয়ে হলো না? না, আপনার হচ্ছে যে যদি, ঠিক আছে, এটা আমি তো বললাম যে আপাতত দৃষ্টিতে যদি বলেন যে 5,000 গ্রামীণ ফোনের ছিল, তাহলে 2,000 কমেছে, এখন 3,000 আছে, তার মানে গ্রামীণ ফোনের আপনার, হ্যাঁ, গ্রামীণ ফোন কন্টিনিউয়াসলি কিন্তু দেখবেন মানে কার্টেলমেন্ট করে, এমপ্লয়ি ছাঁটাই করছে, দেখবেন তারা কেন করছে, তারা এই সর্বোচ্চ লেভেলের, ম্যাক্সিমাম লেভেলের ইফিসিয়েন্সি লেভেলে তারা যাচ্ছে। ঠিক আছে, তারা অটোমেশনে যাচ্ছে, তারা টেকনোলজিতে যাচ্ছে। তো অটোমেশন, টেকনোলজি, এগুলোতে যাওয়ার ফলে আপনার একটা অর্গানাইজেশনের ইফিসিয়েন্সি বাড়ে। অর্গানাইজেশন ইফিসিয়েন্সি বাড়লে তার ইফেক্টিভনেস বাড়ে, তার হচ্ছে যে প্রফিটেবিলিটি বাড়ে, তার সাস্টেনেবিলিটি বাড়ে। ঠিক আছে, এখন মানে এই মানুষগুলো কিন্তু যারা গ্রামীণ ফোনে যোগ করতো, তারা কিন্তু আর জবলেস নেই, তারা অন্য সেক্টরে অন্যভাবে নিজেদেরকে এমপ্লয়েড করেছে, নতুন কোনো সৃষ্টি হয়েছে, জব ক্রিয়েশন হয়েছে, নতুন কোনো ইন্ডাস্ট্রি ক্রিয়েশন হয়েছে, সেখানে হয়েছে বা সেখানে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট উইকে আবার দেখা হবে। হুম। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। আপনার